ও হ্যাঁ, সামনের মাসে কক্সবাজার যাচ্ছি। বাড়িতে বলার ওনারা বললো আপনার থেকে পারমিশন নিতে। কাদের সাথে যাচ্ছেন? বন্ধুদের সাথে। ছেলে আছে? ছেলে মেয়ে উভয়ই আছে। আপনার যাওয়া যাবে না। কেন? আমি মানা করেছি তাই। আপনি মানা করার কে? আমার যেতে মন চেয়েছে আমি যাব। আমি তো পারমিশন দিচ্ছি না। আমার অনেক শখ ওখানে যাবার। তাহলে আমি নিয়ে যাই। আপনার মতো কুৎসিত লোকের সাথে অমন একটা জায়গায় গেলে কেমন লাগবে? সমস্যা নেই, ওখানে আমার সাথে ঘুরতে হবে না। আপনি একা একা করবেন, আর আমি দূর থেকে আপনার খেয়াল রাখবো। কখন থেকে ভালোভাবে বলছি শুনিস না? আমি যেতে চাইছি, তুই আমাকে পারমিশন দিবি। তুই আমার সাথে যাওয়ার চেষ্টাও করবি না। কেউ কিছু বললে কাজের বাহানা দেখাবি। আস্তে আস্তে ঠান্ডা হন, রাগ করতে হবে না। আপনি যেখানে ইচ্ছা যাইন। এরপর থেকে আমি কোনো পারমিশনই নিব না। ঠিক আছে, নিতে হবে না। কাজে তো যাচ্ছেন, আজ কিন্তু কাজ শেষে বাসায় আসতে পারবেন না। কাজ শেষে তো বাসায় আসবো। আমি আসতে মানা করেছি, আসবেন না। আমি তাহলে থাকবো কোথায়? আমি সব বুঝিয়ে বলছি। আজ সন্ধ্যায় আমার কিছু বান্ধবী আসবে, আমি ওদের সাথে আড্ডা দিব। তুমি এ সময় বাসা আসবে না। অনিন্দিতার মুখ থেকে এমন কথা শুনে যেন আমি অবাক হলাম। তারপরও জিজ্ঞাসা করলাম, আমি থাকলে কি হবে? আপনি দেখতে কালো, আপনাকে নিয়ে আমি আমার বান্ধবীদের কাছে ছোট হতে চাই না। তারা যদি আমাকে দেখতে চায়? সে আমি কিছু একটা বলে সামলে নিব। ঠিক আছে, আমি কাল সকালের দিকে বাসায় ফিরবো। মধ্যরাতে ফেললেই হবে। আমি সেই যে বাসা থেকে বের হয়েছি, তারপর কাজ শেষ করে ফ্লাইওভারের উপরে সে বসে আছি। আমি পেশায় একজন বেসরকারি চাকরিজীবী, পাশাপাশি ছোট একটা ব্যবসাও করি। আমার মা বাবা দুজনে বেঁচে আছেন, তবে তারা আমার সাথে থাকেন না। আমার ছোট একটা ভাইকে নিয়ে গ্রামেই থাকেন। আমার বাবা মা শখ করে একটা সুন্দরী মেয়ে দেখে আমার সাথে বিয়ে ঠিক করে, আর সেই মেয়েটাই হচ্ছে অনিন্দিতা। গায়ের রং ফর্সা হয়, তার মন আর মেজাজ দুটোই চড়াও পর্যায়ে থাকে। তার উপর অনিন্দিতা এই শহরের ভার্সিটি পড়ুয়া মেয়ে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত ভালোভাবে আমার সাথে কথা বলেনি। এটা বলাই যায় যে আমি শুধু অনিন্দিতার নামই জানি, তাছাড়া তার সম্পর্কে আর কিছুই জানি না। আমি আমার মা বাবাকে বলেছিলাম এমন মেয়ে আমি বিয়ে করব না, কারণ আমি দেখতে অনেকটা কালো। তাছাড়া লেখাপড়া, ব্যবহার, চলাফেরা কেউ কোনো কিছুর ত্রুটি ধরতে পারবে না। নিজ গ্রামেরই মেয়ে, ঢাকায় বড় হয়েছে। আমার বাবা আগে থেকেই মেয়ের পরিবারকে চিনত, তাই আমাকে এখানে বিয়েটা করিয়ে দেয়। আমি সেই ল্যাম্পপোস্টের নিচে বসে আছি, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। মধ্যরাত হয়ে গেছে, তবে আমার বাসায় যাওয়ার ইচ্ছে হচ্ছে না। বাসায় তো যেতেই হবে। অনিন্দিতা আমাকে নির্দিষ্ট একটা সময় বলে দিয়েছে। আমি আলসে ভেঙে উঠে দাঁড়ালাম, প্যান্টে লেগে থাকা ময়লাগুলো ঝেড়ে বাসার দিকে রওনা হলাম। এত বড় একটা শহরে আমার ছোট্ট 3 তলা বাড়ি, দোতলায় অনিন্দিতাকে নিয়ে আমি কিছুদিন হলো থাকছি, আর বাকি তলাগুলো ভাড়া দিয়েছি। আমি দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। পরপর 2-3 বার বাজতেই অনিন্দিতা দরজা খুলল। দরজা খুলেও বললও না যে ভেতরে আসুন, সে তার মতো ভেতরে চলে গেল। আমি প্রথম দিন থেকেই অনিন্দিতার এমন ব্যবহার খেয়াল করে আসছি। কিছু যে বলবো সেরকম পরিস্থিতিও হয়ে ওঠেনি। আপনি খাবেন নাকি খেয়ে আসছেন? খেয়ে আসছি। মিথ্যে কথা বললাম? ও, তাহলে আমি শুয়ে বললাম। ঠিক আছে। আপনি ফ্রেশ হয়ে আসুন। আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি। অনিন্দিতা তার গায়ের উপর কাঁথা দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। সে আমার জন্য বিছানায় জায়গা রেখেছে। দুজন একই সাথে ঘুমালেও মাঝখানে একটা কোলবালিশ সবসময় থাকে, আর কথাবার্তা তো একদমই হয় না। আমি কথা বলতে গিয়ে মনে করি আমি তো কালো, আমার কথার উত্তর দিবে কি না, দিলেও কিভাবে দেবে, এরকম একটা ভয় চলে আসছে। তাই আমি আর কিছু বলি না। অনিন্দিতা তো বলতেও ইচ্ছুক না। আমি রাতে বিছানায় আর গেলাম না। রুমের লাইট অন করি, বেলকনি দিকে দাঁড়ালাম। এই শহরে বেলকনিতে গিয়েও কোনো শান্তি নেই, যদি সেটা খালের পাড়ে বা ছোট নদীর পাড়ে হয়। আবর্জনার স্তূপের গন্ধে টেকা মুশকিল। আমারও সে একই অবস্থা। তবু আমি দাঁড়িয়ে থেকে বেলকনিতে, তবে রুমে যেতে একদম ইচ্ছে করছে না। ওপাশ থেকে অনিন্দিতা বলে উঠল, লাইট অফ করে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন। আমি এবার রুমে ঢুকে লাইট অফ করলাম। বেলকনিতে না এসে নিজের জায়গায় শুয়ে পড়লাম। একটা কথা বলি। জি? শহরে কি আর জায়গা ছিল না? এখানেই বাসা বানাতে হলো? কোনো সমস্যা? গন্ধে ব্যালকনিতে যাওয়া যায় না। জায়গাটা এমন ছিল না, কিছুদিন আগে থেকে এখানে আবর্জনার স্তূপ করা শুরু করেছে। জায়গাটা চেঞ্জ করলে ভালো হবে। চেষ্টা করব। হুম। আমি আপনাকে কিছু বলতে চাই। বলেন। কিভাবে যে বলি। এত ভনিতা না করে বলেন তো। আপনি আমার সাথে কথা বলেন না। কেন? এতক্ষণ আপনার সাথে কে কথা বললো? এইভাবে না। তাহলে কিভাবে? কিছু না।
শোনেন, আমি ছোট থেকে সোজাসাপটা কথা বলি। এখন একটা কথা বলি, শুনে রাখুন। আমি আপনাকে পছন্দ করি না। বিয়েটা আমাকে জোর করেই দেওয়া হয়েছে। আমার পরিবারের লোকজন জোর করে আমাকে বিয়েটা দিয়েছে। ও, আমাকে তো আগে বলেনি, বললে লাভ হতো না। আপনার টাকা পয়সা আছে তাই আপনার মতো কুৎসিত ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। হুম। আমি জানি আমার কথা শুনে আপনার খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। আপনাকে পছন্দ হয় না, আপনাকে দেখতেও ইচ্ছে করে না। হ্যাঁ, আপনার ব্যবহার আমি বুঝতে পেরেছি। আমাকে বেশি বিরক্ত করবেন না। আর আমি বুদ্ধি বের করেছি, দেখি কি করা যায়। কিসের বুদ্ধি? আপনার থেকে দূরে থাকার। হ্যাঁ, ঠিক আছে। আর আজকের জন্য সরি, বাইরে থাকতে হলো আপনাকে। জানেন আমি কত বড় বিপদে পড়েছিলাম। ওরা আপনাকে বারবার দেখতে চাইছিল, কোনো রকম তাদের সামলে নিয়েছি। আপনাকে যদি দেখিয়ে বলি এইটা আমার বর, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ওদের বরগুলো কত সুন্দর দেখতে, ওরা খুব হ্যাপি। আর আমার কপালে আপনি এসে জুটেছেন। সরি। আপনি সরি কেন বলছেন? ভুল তো করেছে আমার বাবা মা। যাই হোক, ঘুমান। আমার আর কথা বলতে ইচ্ছা করছে না। আর একটু কথা বলে কান্না করে দিব আমি। অনিন্দিতা নিজে নিজেই চুপ হয়ে গেল। আমি আজকে এত কথা শুনলাম অনিন্দিতার কাছ থেকে। বিয়ের পর একসাথে এত কথা বলেনি সে। আমি আজ খুব ভালোভাবেই বুঝতে পারলাম বিয়েটা হয় কতটা খারাপ লেগেছে তার। বইয়ের এমন আচার আচরণ দেখে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ঘুম দিলাম। পরের দিন সকালবেলা আজ ঘুম থেকে উঠছেই না। অনিন্দিতা সকালের রান্না ইতিমধ্যে শেষ করে ফেলেছে। আমাকে ডাকতে এসেও ডাকছে না। এদিকে সময় হয়েছে আমার কাজে যাওয়ার। সময় বেশি পার হয় অনিন্দিতা আমাকে ডাকা শুরু করলো। এই যে ওঠেন। আমি তো ঘুমোচ্ছি। উঠেন। আমি বাসে যাব না। আমি ঘুমের মধ্যে উল্টাপাল্টা বলা শুরু করেছি। এ কি বলে? এই উঠেন। আরে ভাই, আমি বাসে যাব না। মাথা খারাপ নাকি? এই আমি চোখ খুলে দেখলাম অনিন্দিতা আমাকে ডাকছে। মুহূর্তে আমি টের পেলাম ঘুমের ঘরে অনিন্দাকে আমি উল্টাপাল্টা কিছু বলেছি। আজকে অফিস যাবে না? না, আজ বন্ধ। আজ কিন্তু শুক্রবার না। ওহ, তাহলে যেতে হবে। যে এই কি রকম আবোল তাবোল কথা বলতে শুরু করেছে। অনিন্দিতার দিকে একবার তাকিয়ে আমি বিছানা ছাড়লাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। অনিন্দিতা বিছানায় বসে মোবাইল দেখছে। আমাকে দেখে খেতে বলবে সেই ইচ্ছেটাও তার করে না। আমি জানি আমার একাই খেতে হবে। আমি খাওয়া দাওয়া শেষ করে অনিন্দিতার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বের হলাম। বিদায়ের সময় একটা কথা বলল না সে। আমি আর কোনো কিছু তাকে বলি না। আমি চাইলে অধিকার খাটাতে পারি, বাবা মা শ্বশুর বাড়িতে নালিশও করতে পারি, কিন্তু এগুলোর কিছুই করছি না আমি। এটার একটা বড় কারণ আছে। আমি প্রথম দেখাতে অনিন্দিতাকে পছন্দ করে ফেলেছি। আর পছন্দটা এতটাই গভীর ছিল যে বিয়ের পর থেকে এত কিছু হয়ে গেল একটা শব্দ পর্যন্ত করিনি। আমার সারাদিন অফিসে ব্যস্ততাই কাটে। কাজের ফাঁকে আমি অনিন্দিতাকে খুব মিস করি। কথা বলার জন্য অনিন্দিতাকে কল দেব সেই সাহসটাও পাই না। কল করলেই সেরকম কড়া গলায় কথা শোনা যাবে, হয়তো খুব বিরক্ত হবে। এদিকে অনিন্দিতার দিন কাটে বান্ধবীর সাথে আড্ডাতে, সেটা আবার ভার্চুয়ালে। রাতে কাজ শেষ করে যখন আমি বাসায় যাই তখন শুধু খাবার রেডি করে দেওয়া ছাড়া আর কোনো কাজে থাকে না অনিন্দিতার। একদিন বিকেলবেলা আমি অফিস থেকে আসি। বাসা আসার পর থেকেই অনিন্দিতা সেই গোমরা মুখ হয়ে বসে আছে। আমি এত তাড়াতাড়ি বাসায় ফিরলাম সে নানান কাজের মাধ্যমে বিরক্ত প্রকাশ করতে থাকে। কোনো কিছু রাখলে শব্দ করে রাখা, আমার সামনাসামনি পড়লে মুখ আরও গোমরা করা। আমি খুব ভালোভাবে টের পাচ্ছিলাম সব কিছু। আমারও যে কিছু করা ছিল না। পছন্দের মানুষটিকে আমি প্রচণ্ড ভয় পাওয়া শুরু করেছি। মানুষ তো এমনই, পছন্দের মানুষ যাতে তার কথায় ব্যবহারে বা বিরক্ত বা কষ্ট না পায় সেদিকটা খেয়াল করে আর ভয়েও থাকে। আমারও ঠিক এমন অবস্থাই হয়েছে। সেদিন বিকেল করে সন্ধ্যা, দুজনে একই বিছানায় বসে আছি ভিন্ন দিকে মুখ করে। অনিন্দিতা বলে উঠল, বাসা কি চেঞ্জ করবেন না? হঠাৎ করে এরকম প্রশ্ন করায় আমি উত্তর দিতে গিয়েও আটকে যাই। আমি কি বলছি শুনছেন? জি, চেষ্টা করব। আপনার চেষ্টায় কিচ্ছু হবে না। আমি একটা সাজেশন দিই। বলেন। এই পুরো বাড়িটাই আপাতত ভাড়ায় চলো। আমরা অন্য জায়গায় ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে থাকি, কি বলেন? হ্যাঁ, সেটাও করা যায়। তো করেন। ঠিক আছে। মা ফোন করেছিল, আমাদের যেটা বলেছে। বাসা এত কাছে থাকা সত্ত্বেও আমি মানা করেছি। আমি চাইছি বাসাটা চেঞ্জ করে তারপর যাব। আমি চুপচাপ শুনছি। কিছু বলছেন না যে? ট্র্যাক করলেন নাকি? আমি কিন্তু ভালোর জন্যই বললাম। আমি দেখেছি আপনিও তো ব্যালকনিতে যেতে পারেন না। যদি আপনার অসুবিধায় হয়তো থাক, এখানে থাকবো। না, আমি দেখছি। আমি ভালো দেখে একটা ফ্ল্যাট দেখব। হুম। দুদিন পর অফিস থেকে আমি বাড়ি ফিরে এসে অনিন্দিতাকে জানালাম আমরা কাল নতুন বাসায় উঠছি। কি বলেন? কোথায়? আমার অফিসের কাছেই। পরিবেশটা কেমন? খুব ভালো। আমরা কি কালকেই উঠছি? হ্যাঁ, কালকেই। আমি গাড়ি ঠিক করে এসেছি। ওরা সকাল সকাল এসে যাবে জিনিসগুলো নিতে।
আপনি একটু সকাল সকাল উঠবেন। আমি প্রতিদিন আপনার আগে উঠি, আপনিই তো ওঠেন না। তাহলে ডেকে দিন। হুম। পরদিন সকালে রুমের সব জিনিসপত্র নতুন বাসায় নেওয়া হয়। কাজে ঠিক করা লোকজনদের সাথেও হাতাহাতি দু একটা কাজ করি। নতুন বাসায় রুম গোছাতে অনেক কাজ করেছে অনিন্দিতা। নতুন রুমের বেলকনিতে এসে বাইরের দৃশ্য দেখা, সেখানে দূষণমুক্ত বাতাস থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, এসব কাজের ফাঁকেই সেরে ফেলে। আমাদের সারাদিন গেল কাজ করতে করতে। আমি জানতাম কাজ করে অনেক ক্লান্ত হয়ে পড়ব, তাই আমি দুদিনের ছুটি নিই। নতুন বাসায় পরদিন সকালবেলা আমি সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠি। বড় বড় হাই ছাড়তে ছাড়তে বিছানা থেকে নামি। পাশে যে অনিন্দিতা এখনও ঘুমাচ্ছে সেটা খেয়ালই করিনি। অনিন্দিতাকে এখন ঘুমোতে দেখে আমি রীতিমতো অবাক হলাম। বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি অনিন্দিতার আগে ঘুম থেকে উঠতে পারিনি। আজই প্রথম এমন ঘটলো। আমি বুঝলাম আজ রান্না হয়নি, নিশ্চয়ই অনিন্দিতার শরীর খারাপ করছে। অনিন্দিতাকে ডাকারও উপায় নেই, আমি ভয়ে ডাকতে পারবো না। তাই আমি ফ্রেশ হয়ে নিজেই সকালে নাস্তা রেডি করলাম। আমি আগে খেয়ে রুমে আসি অনিন্দিতার অবস্থা বোঝার জন্য। এসে দেখি অনিন্দিতা জেগে আছে, তবে বিছানা ছেড়ে ওঠেনি। অনিন্দিতা আমাকে দেখে বলল, আমার ভালো লাগছে না, মাথা কেমন ভারী ভারী লাগছে, শরীরের তাপমাত্রাটাও বেশি মনে হচ্ছে। আপনি একটু। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি, আপনার জন্য নাস্তা রেডি করে রেখেছি। আমি উঠে খেতে পারবো না, মাথায় তুলতে পারছি না। আপনার উঠতে হবে না, আমি খাবার এখানে নিয়ে আসছি। আমি খাবার আর পানি এগিয়ে দিই। অনিন্দিতা কুলি করে দেখবার খাবার মুখে দিয়ে আবার শুয়ে পড়ে। আর খাবেন না? আর খাবো না। আপনার শরীর তো অনেক খারাপ করেছে, একটু শুয়ে থাকেন, আমি ডক্টর নিয়ে আসছি। হুম। আমি আমার পরিচিত একটা ডক্টর ডাকলাম। ডক্টর অনিন্দিতাকে দেখে প্রয়োজনীয় সব ওষুধ দিল। ডক্টর চলে যাওয়ার পর আমি কাল আপনাকে বললাম যে আপনার কাজ করতে হবে না, তবুও করলেন। আমি তো জানতাম যে এত অসুস্থ হয়ে পড়বো। আমি একাই সব করতে পারতাম। না ঠিক আছে, আমি সাহায্য করছি, আমার ভালোই লেগেছে। দুপুরে রান্না নিয়ে আপনারও টেনশন করবেন না, আমি তার আগেই সুস্থ হয়ে যাব। আপনার আর উঠতে হবে না, টানা 4 দিন রেস্টে থাকেন। আমি আজ বাসায় আছি, দুপুরে রান্না আমি করব, আর বাকি দিনগুলোতে খাবার বাইরে থেকে আনাবো। আপনি রান্না করতে পারেন? হ্যাঁ, আমার অভ্যাস আছে। ও। সারাদিন অনিন্দিতায় শুয়ে বসে গেল। অপরদিকে আমি সারাদিন ব্যস্ততায় পার করেছি। আমি চেষ্টা করেছি অনিন্দিতা থেকে দূরে থাকার। দরকারের সময় ঠিকই সব এগিয়ে দিয়েছি তাকে। বাকি সময়গুলোতে যদি অনিন্দিতার বিছানায় থাকতো তাহলে আমি বেলকনিতে, যদি বেলকনিতে থাকতো তাহলে আমি থাকতাম কিচেনে। অনিন্দিতা যেন বিরক্ত না হয় তাই এরকম করতাম। রাতে অনিন্দিতা জ্বর অনেকটা কমে যায়। দু একটা কথা বলে আমার সাথে। আমি বাড়ির কিছু বলি না, শুধু কথায় হ্যাঁ না উত্তর করি। ঘুমানোর কিছুক্ষণ আগেই, আচ্ছা, আমি কি এখন আমার কাছে যেতে পারবো? আমার না ভালো লাগছে না এখানে। এখন তো যেতে পারবেন না। এখন বলতে কাল। আপনার খারাপ লাগছে যখন, তাহলে আম্মুর কাছে যান। হুম। এতটুকু কথা বলেই যার যার মতো ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আমার সাথে রেডি হয় অনিন্দিতা। আমি তাকে তার বাসায় দিয়ে তারপর অফিস যাব। আমি শ্বশুরবাড়ি আসার পরেই, তুমি কিন্তু অফিস শেষে বাসায় যাবে না, এখানে আসবে। জি আম্মা, এখন আমি আসি। আমি বাসার বাইরে বের হতেই অনিন্দিতা আমার পিছু পিছু চলে আসে। অনিন্দিতার পিছু আসা দেখে আমার খুব ভালো লাগে। হয়তো সেও এখানে আসতে বলবে। অনিন্দিতা কাছে আসতেই, কিছু বলবেন? আম্মু তো আপনাকে আসতে বলেছে, আপনি আসবেন না, বাসায় থাকবেন। আমি বুঝলাম আমি আসলে অনিন্দিতার খারাপ লাগবে। চুপ করে আছেন কেন? আম্মা যদি ফোন করে তো কি করব? কিছু একটা বলে কাটিয়ে দিবেন। ঠিক আছে। আমি অফিসে এসে আমার কাজে মন দিলাম। কাজের ফাঁকে অনিন্দিতার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যেত। আমার মন খারাপ করে বসে থাকাটা খেয়াল করে আমার একটা কলিগ, তার নাম শিরিন। বয়স 28 চলছে। অফিসে আমার সাথে বেশ ভালো সম্পর্ক। কেউ সমস্যায় পড়লে একে অপরকে বেশ হেল্প করি। আমার মন খারাপ দেখে শিরিন এগিয়ে এসে বলল, কাজ বাদ দিয়ে এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কাজ শেষ, এমনি বসে আছি। দেখে মনে হচ্ছে আপনার ভীষণ মন খারাপ। না, এমনিতেই। ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? না, ঝগড়া হয়নি। থাক, বলতে হবে না। আপনার হাতের কাজ শেষ? প্রায় শেষ। ও, কিছু বলবেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। আপনি মনে হয় কিছু বলতে চান আমাকে। কি হয়েছে বলুন তো? এখানে বলতে পারবো না, বাইরে গিয়ে বলতে হবে। ওকে, হাতের কাজ শেষ করে নেই। আমার আর অনিন্দিতার মধ্যে যা চলছিল সেটা আমি কারো কাছে কখনো শেয়ার করিনি। শিরিনের সাথে বেশ ভালো সম্পর্ক থাকায় আজ তাকে আমি কিছু বলবো। শিরিনের কাজ শেষ হওয়ার পর আমার সাথে একটু কফি শপে আসলো, সেটা আবার অফিসের পাশেই। এখন বলেন, কি বলবেন? আমি আমার আর অনিন্দিতার বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সব কিছুই বললাম।
এ কি শোনালেন আপনি? বিয়ের পর তো নতুন প্রেমে থাকার কথা, কিন্তু এ তো দেখছি উল্টো অবস্থা। হুম। আপনি একটু ভালোবাসা আর কেয়ার করার চেষ্টা করুন। তার ধারে কাছেও যাওয়া যায় না, আমাকে সহ্যই করতে পারে না আমার এই বর্ণের জন্য। বাসায় ব্যাপারটা জানান। না, ওদের কিছু জানাবো না। ওদের জানালে অনিন্দিতার বাসায় বলবে, যেখান থেকে আবার তাকে কথা শোনাবে। শেষমেশ দেখা যাবে আমার উপর যে বিরক্তিটা ছিল সেটা দ্বিগুণ বেড়ে যাবে, হয়তো প্রকাশ করবে না। আপনি তো এদিকেও নেই ওদিকেও নেই, ব্যাপারটা কি? আমি চাই সে আমাকে ভালোবাসুক। কথা তো দারুণ বললেন, কিন্তু শেষে যদি হিতে বিপরীত হয়? যেমন? আপনাকে ছেড়ে চলে গেল? গেলে যাবে। যেতে দিবেন? না দের কি আছে? আচ্ছা, কথাগুলো শুধু আমাকে বললেন কেন? মনে হলো আপনি বুঝতে পারবেন। কিভাবে মনে হলো? এখানে একটা অভিজ্ঞতা কাজ করেছে। কি সেটা শুনি। আমি যখন আপনাকে কোনো কাজ করতে দিতাম বা কাজের কথা বলতাম, সেগুলো আপনি মনোযোগ দিয়ে শুনতেন আর অল্পতেই বুঝতে পারতেন। আর অফিসেই আমি আপনার সাথে বেশি কথা বলি, এজন্যই আপনাকে বলা। যাক, ভালো। তো কিছু খাবেন নাকি উঠে যাব? না, খাবো তো। টাকা কিন্তু আমি দিব। টাকা প্রশ্ন আসলো কি জন্য? এর আগে যখনই দুজন একসাথে খেয়েছি আপনি বিল দিয়েছেন, আমাকে দিতে দেননি। কখনো দেখেছেন মেয়ে মানুষ খাবারের বিল দিয়েছে? ওই মিস্টার, ওই এখন অনেক মেয়ে আছে যারা তাদের বয়ফ্রেন্ডকে দিনের পর দিন লালন করেই যাচ্ছে। আপনার চোখ নেই? কই, আমি তো দেখি না। তা আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে টাকা দিয়ে লালন করছেন? বয়ফ্রেন্ড থাকলে তো তাকে দিতাম, নেই তো। দুজন এককালে এসে দিলাম। আচ্ছা, আপনার তো বিয়ের কথা চলছিল, সেটার কি হলো? আর বিয়ে? বিয়ে আমার কপালে নেই। কেন? ফেস আর শরীরের গঠন দেখে সবাই পছন্দ করে, যখনই ওই যে ঘাড়ের পুরো অংশটা দেখে তখনই ক্যান্সেল। কত ওষুধ আর ক্রিম মাখলাম দাগ মেশানোর জন্য, কাজই হলো না। এখন এই দাগের জন্য আরেকটা দাগ পড়েছে জীবনে, বিয়ে হয় না। আমার তো পুরো শরীরটাই বোরা। কই না তো। আর এই জন্যই তো শরীর কালো, বউয়ের পছন্দই হচ্ছে না। আবারও দুজন হেসে দিলাম, তবে এবারের হাসিটা ছিল আমার একদম নিখুঁত অভিনয়। কারণ শিরিন আমার বিয়ের কথা বলেই মন খারাপ করে ফেলেছিল। খাওয়া শেষে বললাম, তো এখন ওঠা যাক। হ্যাঁ চলেন। দুজনে অফিসে এসে আবারও কাজ শেষ করলাম। সন্ধ্যায় দুজনে অফিস থেকে বাইরে বের হয়ে দাঁড়িয়ে আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই দুজনে যাওয়ায় বিলম্ব হচ্ছে। আমার শাশুড়ি ফোন করার পর আমি বলেছিলাম যে আমি যেতে পারবো না, অফিসে প্রচুর কাজ আছে, বাসায় বসে কাজ করতে হবে। অনিন্দিতা হয়তো কথাটা শুনে মনে মনে অনেক খুশি হয়েছে। শিরিন তার বাসায় ফোন করে বলল বৃষ্টির কারণে যেতে একটু লেট হবে। শিরিনের বাসা কাছেই, বাবা মা আর 2 ভাই আর 3 বোন নিয়ে তার পরিবার। শিরিনের বাবা ছোটোখাটো একটা ব্যবসা করেন। আগে তার পরিবার চালাতে কষ্ট হলেও এখন শিরিনের কিছু কন্ট্রিবিউটে সংসার বেশ ভালোই চলছে। বৃষ্টি তো থামছেই না, যাবেন কিভাবে? আপনার বাসার কাছে আছে, আপনার বাসায় যাবে। ভয় নেই, যাব না, এমনি বললাম। ভয় পাবো কেন? আমি গেলে রান্না করে খাওয়াতে হবে, সারাদিন অফিস করে বাসায় গিয়ে রান্না করে খাওয়াবেন। ভয় একটু লাগবেই, তাছাড়া আপনার উনি যদি জানতে পারে তো মেরে নদীতে ভাসিয়ে দিবে। আরে না, সে শুনলে খুশি হবে। খুশি হবে কেন? সে ভাববে তাকে এখন ছেড়ে দিয়ে আপনার পিছু ছুটছে, এতে তার জীবন মুক্তি পাবে। হয়েছে হয়েছে, এমন কথা বলতে হবে না, দেখবেন সে ঠিক হয়ে যাবে। দেখা যাক। বৃষ্টি থামার পর যে যার মতো বাসায় চলে গেলাম। আমি বাসায় গিয়ে রাতের খাওয়া শেষ করে অনিন্দিতাকে কল করলাম তার খোঁজ নেওয়ার জন্য। অনিন্দিতা আমার ফোনই রিসিভ করলো না। কয়েকবার কল দেওয়ার পর আমি থামলাম আর শিরিনকে কল করলাম। শিরিন ফোন রিসিভ করে বলল, হঠাৎ এত রাতে? আমি সাথে সাথে ফোন কাটলাম। পরপরই শিরিন আবার কল করলো। আমি রিসিভ করতেই, কল দিয়ে কথা না বলে কাটলেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? না। তাহলে কল দিয়ে কাটলেন কেন? এমনি একটা কথা বলার জন্য কল করেছিলাম। আপনার কথা শুনে মনে হলো ব্যস্ত আছেন। বুঝলাম এবার। রাগ করেছেন? আরে না, কি যে বলেন, রাগ করবা কেন? আমি ভাবলাম কোনো কাজে হয়তো বা ব্যস্ত, তাই কথা না বাড়িয়ে কেটে দিয়েছি। হয়েছে, আর মিথ্যা বলা লাগবে না। কি করেন? এই তো শুয়ে পড়লাম। আমি শুয়ে একটু এফবিতে ছিলাম। ভালো। রাতে খেয়েছেন? জি, আপনি খেয়েছেন? হ্যাঁ। আচ্ছা শোনেন, ছোট বোন ঘুমায়নি এখনো, এফবিতে আসেন কথা বলি। ঠিক আছে। আমি মেসেঞ্জারে আসতেই শিরিন প্রথমে মেসেজ করলো, হ্যালো স্যার। স্যার হলাম কবে? স্যার আবার হতে হয় নাকি? একজনকে সম্বন্ধ করে বলাই যায়। তাই? ভাবির সাথে কথা হয়েছে। কল করেছিলাম,
রিসিভ করেনি। হুম। একটা কথা বলি। হ্যাঁ বলেন। 2 মিনিট হয়ে গেল, আমি কোনো টেক্সট করলাম না। শিরিন মেসেজ করে বলল, কি হলো বলেন। ভাবছি। সামনাসামনি ভাবলে একটা কথা ছিল, আপনি ওখানে ভাবতেছেন নাকি ঘুমাইয়া গেলেন? কিভাবে বলি বলেন তো? সরি, আর লেট হবে না। না ভেবে এবার বলেন। কিছু মনে করবেন না তো? এতদিনে এই চিনলেন আমাকে? আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, সব কিছু শেয়ার করতে ভালো লাগে। এই যে এত কথা বলি, আপনি কিছু মনে করেন না তো? কাল অফিসে আসুন, দেখেন আপনার কি অবস্থা করি। আমি কি করলাম? এই যে বারবার আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ছোট করছেন। আপনি বিরক্ত হন কিনা সেটা জানার জন্যই। আবার? আচ্ছা সরি। এখন ঘুমান, কাল অফিসে গিয়ে কথা হবে। গুড নাইট। গুড নাইট। পরদিন অফিসে যাওয়ার আগেই আমি অনিন্দিতাকে কল করলাম। সৌভাগ্যক্রমে এবার অনিন্দিতা কলটা রিসিভ করে। হ্যাঁ বলেন। কেমন আছেন? জি ভালো। বাসার সবাই কেমন আছে? ভালো। আমি চুপ করে আছি। ব্যস্ত আছি এখন, রাখছি। আমি কিছু বলার আগে লাইনটা কেটে গেল। ফোনটা পকেটে রেখে সোজা অফিসে রওনা হলাম। আমি অফিসে পৌঁছে দেখি শিরিন আগে এসেছে। দুজনের মাঝে একবার চোখের দেখা হয়ে গেলে আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। ঘণ্টা দুয়েক পরে কাজের কথার মধ্য দিয়ে একটু কথা হলো। আজকে চাপ বেশি থাকায় বাইরে কোথাও যেতে পারলাম না। কথা ছিল বাইরে খেতে যাওয়ার। রাত 8টায় অফিস যখন ছুটি হলো, তো আপনি এখন বাসায় যাবেন? আর কই যাব? হুম। আপনিও তো বাসায় যাবেন। না, আজ শ্বশুরবাড়ি যেতে হবে। শাশুড়ি আম্মা কল করেছিল, আজকে কোনো বাহানা শুনবে না। দেখে যায়েন। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। বাই। আমি শ্বশুরবাড়ি আসলাম। শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলতে বলতেই রাতের খাওয়াটা সেরে ফেললাম। অনিন্দিতা নিজের দোষটা ঢাকতে দু একটা কথা আমার সাথে বলল, যাতে তার বাবা মা কিছু বুঝতে না পারে। খাবার শেষে অনিন্দিতা শোবার করে আসলাম। আজকে আসতে চাইছিলাম না, আম্মা খুব জোর করেছে। হ্যাঁ, আপনার টাকা আছে, জোর করাটাই স্বাভাবিক। মানেটা খুবই সোজা। আপনার টাকা রেখে আমার বাবা মা আপনার হাতে তুলে দিয়েছে। আপনার টাকার জন্য ওনারা এত আদর করে আপনাকে। আপনি আমাকে পছন্দ করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওনারা আমার ব্যবহার আর আচার আচরণে আমাকে ভালোবাসে। বিছানা কি ঠিক করবেন? ঝেড়ে দেওয়া আছে। তা বুঝলাম, মাঝখানে বালিশ কই? নেই। আপনার তো আবার সমস্যা হবে। হবে না। না হলেই ভালো। একটা কথা বলেই রাখি, বলেন। ঘুমের মধ্যে আমি আপনার উপরে কোলবালিশের মতো পা উঠিয়ে দিতে পারি। আপনি টের পেলে পা নামিয়ে দিবেন, ঠিক আছে? আরেকটা কথা। কি? শুয়ে বলি। দুজন যথেষ্ট পরিমাণ দূরত্বে শুয়ে পড়লাম। কি যেন বলতে চাইছিলেন? ও হ্যাঁ, সামনের মাসে কক্সবাজার যাচ্ছি। বাড়িতে বলার ওনারা বললো আপনার থেকে পারমিশন নিতে। কাদের সাথে যাচ্ছেন? বন্ধুদের সাথে। ছেলে আছে? ছেলে মেয়ে উভয়ই আছে। আপনার যাওয়া যাবে না। কেন? আমি মানা করেছি তাই। আপনি মানা করার কে? আমার যেতে মন চেয়েছে, আমি যাব। আমি তো পারমিশন দিচ্ছি না। আমার অনেক শখ ওখানে যাবার। তাহলে আমি নিয়ে যাই। আপনার মতো কুৎসিত লোকের সাথে অমন একটা জায়গায় গেলে কেমন লাগবে? সমস্যা নেই, ওখানে আমার সাথে ঘুরতে হবে না। আপনি একা একা করবেন আর আমি দূর থেকে আপনার খেয়াল রাখবো। কখন থেকে ভালোভাবে বলছে শুনিস না? আমি যেতে চাইছি, তুই আমাকে পারমিশন দিবি। তুই আমার সাথে যাওয়ার চেষ্টাও করবি না। কেউ কিছু বললে কাজের বাহানা দেখাবি। আস্তে আস্তে ঠান্ডা হন, রাগ করতে হবে না। আপনি যেখানে ইচ্ছা যাইেন। এরপর থেকে আমি কোনো পারমিশনই নিব না। ঠিক আছে, নিতে হবে না। আচ্ছা, সেখানে কতদিনের সফর? 7 দিনের। ও আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমান। আমি কিছুদিন পর অনিন্দিতাকে নিয়ে বাসায় চলে আসি। অনিন্দিতা এখন তার শপিং নিয়ে সারাদিন ব্যস্ত। কি কিনবে, কোনটা পরলে ভালো মানাবে, ম্যাচিং করে কি পরবে, সারাদিন এগুলো নিয়েই চিন্তা করে। শপিংয়ের জন্য মোটা অঙ্কের টাকাও নেয়। দেখতে দেখতে অনিন্দিতার কক্সবাজার যাওয়ার সময় এসে গেল। সেখানে যাওয়ার 2 দিন আগে বাবার বাড়িতে যায় অনিন্দিতা। এদিকে অনিন্দিতা কি করছে না করছে সব কিছু জানে শিরিনকে। সেদিন অনিন্দিতা তার বাবার বাড়িতে গেল। সেদিন ছিল অফ ডে। অনিন্দিতা চলে যাওয়ার পর বাসাটা ফাঁকা হয়ে গেল। আমি মোবাইল দেখে সময় পার করছিলাম। হঠাৎ আমার শিরিনের কথা মনে পড়ল। সাথে সাথে কল করলাম। কি অবস্থা? অনিন্দিতা কি চলে গেছে? একটু আগে গেল। তা আপনি বুঝলেন কি করে? আপনি তো বলেছিলেন আজ যাবে। হ্যাঁ, একটা কথা বলি। 10টা বলেন। বাসায় কি ব্যস্ত? না, ব্যস্ত না। আমার বাসায় আসতে পারবেন? আমি আপনার বাসায় যাব? কেন? আপনাকে নিয়ে করব। কি? আপনার সময় হবে? বাসায় তো জানে আজ অফিস নেই, তাহলে কি বলে বের হব? কিছু একটা বলে চলে আসুন। কিছুক্ষণ পর আমি আপনাকে কল করছি।
মিনিট 10 পরে শিরিন কল করলো। হ্যাঁ বলেন। আমি আসছি। ঠিক আছে। আমি বাসার বাইরে দাঁড়ালাম। আমি বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম শিরিনের জন্য। কিছুক্ষণ পরে একটা রিক্সা এসে থামলো আমার বাসার সামনে। বোরকা পরা একটা মেয়ে রিক্সা থেকে নামলো। আমি একবার খেয়াল করে আমার মোবাইলে মনোযোগ দিলাম। হঠাৎ দেখলাম মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ইতস্ততভাবে বললাম, কিছু বলবেন? আমি শিরিন। ও সরি, আমি চিনতে পারিনি। আপনাকে কখনো এই ড্রেসে দেখিনি তো। আমি শিরিনকে নিয়ে আমার রুমে আসলাম। আপনি বোরকা পরে আসছেন কেন? আমি এমনিতেই বাইরে বের হলে এমনভাবে বের হই, অফিসে তো বোরকা পরে যেতেই দেয় না। হুম। এখন বলেন, ডাকলেন কেন? আপনার সাথে বাইরে ঘুরবো। এই আজকের দিনটা বিশ্রামের জন্য, ঘোরাঘুরি করার জন্য না। আর আমি অচেনা একটা মেয়ে, আপনার কেউ হই না। আমাকে নিয়ে ঘুরলে লোকে কি বলবে? বন্ধুকে নিয়ে আমি ঘুরতেই পারি, আর লোকে জানতে আসবে না যে আপনি আমার কে। তা ঠিক, কিন্তু আমার সাথে বাইরে যেতে ভয় লাগছে? ভয় লাগলে তো এখানে আসতাম না। তো চলুন ঘুরে আসি। এখানেই থাকি। না, শহরটা একটু ঘুরে দেখি। আমার জায়গায় আপনার স্ত্রী থাকলে ভালো হতো। আমি মনে করি সঠিক মানুষটা থাকলে ভালো হবে। আমি কিন্তু এমনই যাব। হ্যাঁ, এমনটাই বেটার। দুজনে বের হই শহর ঘুরতে। যদি দুজনে কাছে শহরটা খুব পুরাতন, তবে আজ নতুন লাগছে। শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে দেখলাম। সারাদিন অনেক কথা, সাথে প্রচুর হাসি, সব মিলে দুজনের অন্যরকম একটা দিন পার হলো। এখন সন্ধ্যা, দুজনে বাসায় ফেরার পালা। আমি বাসার কাছে আসতেই ঝুম বৃষ্টি শুরু হলো। এটা কি হলো? বৃষ্টি কি আর একটু পরে আসতে পারতো না? না, আসছে ভালো হয়েছে। আমরা আরও কিছুক্ষণ সময় কাটাতে পারবো। আমাকে বাসায় যেতে হবে। হ্যাঁ, যাবেন তো? বৃষ্টি শেষ হোক। যদি না শেষ হয়? তাহলে আমার বাসায় থাকবেন? না না, আমার বাসায় যেতে হবে। ভিজে হলেও যেতে হবে। ঠিক আছে, বেশি রাত হলে আমি রেখে আসবো। তাও না, ভাববে আমার সাথে আপনার ইয়ে আছে, মানে উল্টাপাল্টা ভাববে। এমনি মজা করলাম। বৃষ্টি শেষ, আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো। আপনি কি ভয় পাচ্ছেন? না না না, আপনার চোখে মুখে তো ভয়ের চাপ স্পষ্ট হয়ে আছে। বাবা কি বলবে সেটা নিয়ে একটু। এত চিন্তা করেন না। একসময় বৃষ্টি থামলো। আমি শিরিনকে তার বাসায় এগিয়ে দিয়ে আসলাম। আমি বাসায় পৌঁছতে না পৌঁছাতেই শিরিন ফোন করলো। আপনি বাসায় গেছেন? এই তো দরজা খুলছি এখন। যাক, সঠিক সময়ে কল করেছি। পারফেক্ট টাইমিং। তাহলে কাল অফিসে দেখা হচ্ছে। হুম। গুড নাইট। গুড নাইট। এদিকে আমি নিজের বইয়ের খোঁজ নেওয়ার জন্য কল করি। অনিন্দিতা আমার কল রিসিভ না করে বন্ধ করে রাখে। আমি মুস্কি একটু এসেই রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা অফিসে শিরিনের সাথে কথা বলছিলাম। দুজন কথা বলতে বলতে হঠাৎ শিরিন বলে উঠল, জানেন, আমার বিয়েটা মনে হয় এবার হয়েই যাবে। বলেন কি? দারুণ খবর। কাল রাতে বাসায় ফেরার পর বাবার সাথে কথা হয়। উনি আমাকে একটা ছেলের ছবি দেখালেন আর ছেলেটার সম্পর্কে আমাকে জানালেন। তাই? তা সে কেমন আর কি করে? বাবা তো বলল ভালোই, তবে তার আগের একটা বউ মারা গেছে, তার ছোট্ট একটা মেয়েও আছে। বাবা বলল ছেলেটা আমার সম্পর্কে সব শুনেছে, ছবিতে আমাকে দেখেছে, সে নাকি রাজি। তাই? কিন্তু আবার কি? আমার যে ইচ্ছে নেই। কেন? জানি না। আমি কিছু বুঝতে না পেরে আমার কাজে মন দিলাম। দুদিন পর অফিসে আবার আমাদের কথা হলো। গতকাল আমাকে দেখতে আসছিল সে। এখন তো পছন্দ হয়েছে? তাহলে? ওই যে সাথে যে মেয়েটা ছিল, ওকে শুধু পছন্দ হয়েছে। এগুলো কোনো কথা? এটাই কথা। আমি মানা করে দিয়েছি। বিয়েটা হলে ভালোই হতো। না, আমি চিনি না, জানি না। এমনিতে আমার ঘাড়ে যে সমস্যা, বিয়ের পর এটা নিয়ে কথা শোনালে সমস্যা। ভেবেছি আমাকে যে ভালোবাসবে তার সাথে বিয়ে বসতে রাজি হব। আপনার কি মনে হয় আপনার কাছে এসে কেউ ভালোবাসার কথা বলবে? না বললে আরো ভালো। আজ কাজে মন দেন, কাজ শেষে কথা হবে। সন্ধ্যায় বাসায় যাওয়ার সময়? আজ বৃষ্টি হলে ভালো হতো। কেন? আপনার সাথে দাঁড়িয়ে আড্ডা দিতে পারতাম। এর জন্য বৃষ্টি লাগবে না, আমার সময় আছে। আপনি আড্ডা শুরু করেন। অজুহাত থাকলে ভালো হতো। তার মানে বৃষ্টি আপনার লাগবেই? হুম। তাহলে আড্ডা দেওয়ার হচ্ছে না। আমি গেলাম। ঠিক আছে। সপ্তাহখানিক পর অনিন্দিতা আসলো। তবে সে আমার কাছে আসেনি, সে তার বাবার বাড়িতে উঠেছে। একদিন অফিসে এসে আমি অনিন্দিতাকে বাসায় নিয়ে আসি। অনিন্দিতা বাইরে বেশ খুশি খুশিই থাকে যে আমার সাথে মুখোমুখি হবে। তখনই তার মনটা যেন খারাপ হয়ে যায় আমার সাথে বাসায় আসার পর। তো দিনকাল কেমন কাটলো আপনার? জি ভালো। অফিস নিয়মিত করেছেন?
জি। আপনার ট্যুর কেমন হলো? আমি তো সেই আনন্দ করেছি। সবচেয়ে বেশি মজা হয়েছে রিমনের সাথে। ও না গেলে আমার এত ভালোই লাগতো না। আমরা তো কেয়ার। অনিন্দিতা থেমে গেল। সে খুশিতে তার গোপন কথা বলে দিল, যেটা সে আমাকে জানাতে চাইছিল না। আমি এরকম সুযোগের হাতছাড়া করলাম না। আমি বললাম, বাবার বাড়িতে একাই যাবেন নাকি আমি এগিয়ে দিয়ে আসবো? এই ঘটনাটা আমি আমার পরিবার এবং অনিন্দিতার পরিবারকে জানাই। একসময় আমাদের ডিভোর্স হয়ে যায়। আমাদের আর তাদের পরিবারের মধ্যে কোনো সম্পর্ক আর থাকলো না। এত কিছু হয়ে যাওয়ার পর আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমি অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে চলে যাই। গ্রামে আমি বেশ কিছুদিন থাকার পর একদিন রাতে শিরিন আমাকে কল করে। কেমন আছেন? জি ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালোই থাকি। তা অফিসে কি আসবেন না আর? আমি তো ছুটি নিয়েছি। ছুটি শেষ হোক। কতদিনের ছুটি নিয়েছেন? এই তো সপ্তাহখানিকের মতো। কয়দিন পার হলো? 4 দিন। আপনি অফিসে নেই, ভালো লাগে না। তাই? হ্যাঁ, সবাই তো তাই বলছে। সবাই বলছে নাকি আপনি বলছেন? ধরে নেন আমিই বলছি। খুব শীঘ্রই আমি ফিরবো। আপনি আসলে একটু ঘুরতে যেতে পারি, মন খুলে কথা বলতে পারি। আমিও। আমিও কি? কিছু না। আন্টি আঙ্কেল কেমন আছে? সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আর হ্যাঁ, আপনাকে বলা হয়নি, কি? আমার যে একটা বাসা ছিল, ওই যে একটা খালের পাশে। হ্যাঁ সেটা বিক্রি করে দিয়েছি। কেন? সেখানে পরিবেশ ঠিক নেই। তাহলে এখন কি ফ্ল্যাটে ভাড়া থাকবেন? শহরে ফিরে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও। ছুটি শেষে আমি শহরে গেলাম। কিছুদিনের খারাপ স্মৃতিগুলো বলে একটু ভালো থাকতে মন যা চায় সেটাই শুরু করলাম। ইদানিং আমি শিরিনকে বেশ জ্বালানো শুরু করেছি। অফিসে তো কথা বলবই। অফিস ছুটি হওয়ার পরপরই আমি শিরিনকে কল করি আর সারা রাস্তা কথা বলি। কখনো ফোনে নীরবতায় পালন করি দুজন। একদিন অফিসে লাঞ্চের সময় দুজন কথা বলছিলাম। আচ্ছা, আপনার জীবনের পরবর্তী প্ল্যান কি? আপনাকে বিয়ে করা। আমার মুখ থেকে বিয়ের কথা শুনে শিরিন লজ্জায় মুখ নামিয়ে নিল। তৎক্ষণাৎ আবার স্বাভাবিক হলো, যাতে আমি কিছু মনে না করি। ম্যাম, আমি তো মজা করলাম। আর প্ল্যান বলতে কিছু নেই। জীবন যেভাবে চলছে তার আপন গতিতেই চলুক। হুম আর সরি আপনাকে লজ্জায় ফেলে দেওয়ার জন্য। আমি ইদানিং অনেক বেশি বকবক করছি, তাই না? হুম এত বকবক করা যাবে না। কন্ট্রোল আনাপ, কন্ট্রোল। লইসে এমন করতে হবে না, বন্ধুর সাথে এমন করাই যায়। আমি জানি না। আচ্ছা চলুন এখন কাজে বসা যাক। না, চাকরি আর করতে ইচ্ছে করছে না। শুধু ঘুরবো আর ঘুরবো, একদম যাযাবরের মতো। তাহলে কি করবেন? মানুষের দুঃখ কষ্ট তাদের পথ চলা। ঠিক আছে, আপনি যাওয়ার সময় আমাকে সাথে নিয়েন। আপনাকে সাথে নিলে আমার আর যা যাবার হওয়া হবে না। সেদিন অফিস শেষেই আজ আপনি আমার সাথে আমার বাসায় যাবেন। হঠাৎ দাওয়াত। এইভাবে? আপনার সমস্যা আছে কি? না, কিন্তু কি? বাসায় কি বলবেন? ও, এই চিন্তা করছেন? শোনেন, আপনার সাথে দুপুরের কথা বলার পর মাকে ফোন করে বলি আমার একটা বন্ধু আজ রাতে আমার বাসায় আসবে। আমরা একসাথে রাতের খাবার খাবো। তারপর আপনার পরিচয় দিলাম। আমাকে কি যেতে বলেছে? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে বলছি। সব ঠিক আছে, হঠাৎ এইভাবে যাওয়া। হঠাৎ করে যা হয় সেটাই ভালো। চলুন তো, বন্ধুর বাসায় তো সবাই দাওয়াত ছাড়াই যায়, আর আপনাকে দাওয়াত করে নিয়ে যাচ্ছি, তবুও যেতে চাইছেন না। শিরিন আমার হাত ধরে টানতে টানতে বাসার দিকে রওনা হলো। তার এমন কাণ্ডে আমি অবাক হয়ে গেলাম। আমি আর একটা কথা বললাম না। শিরিনের সাথে তার বাসায় গেলাম। সেখানে শিরিনের পরিবারের সাথে পরিচিত হলাম। আমিও তার পরিবার নিয়ে কিছু কথা বললাম তাদের সাথে। কিছুক্ষণ আড্ডা আর খোশ গল্পের মধ্যেই রাতের খাওয়ার দাওয়াটা সেরে নিলাম। এবার আমার বাসায় ফিরতে হবে। শিরিন আমাকে এগিয়ে দিতে বাসার বাইরে আসছে। আপনি ঠিকই বলেছিলেন, হঠাৎ করে যা হয় সেটা খুব ভালোই হয়। আজ খুব ভালো লাগলো। আপনার পরিবারের সবাইকে খুব ভালো লেগেছে আমার। ওনারা সহজে আমার সাথে মিশে গেছেন। আমরা সবাই এমন। আর আপনার মন দেখছিলাম অনেক মন মরা, অত্যাচার কোনো ভাব ছিল না। তাই ভাবলাম হঠাৎ করে মুডটা অন হলে আপনার ভালো লাগবে, তাই এই ছোট্ট আয়োজন। আমাকে নিয়ে এত কে ভাবতে বলেছে? বন্ধুই তো বন্ধুর জন্য ভাববে। হুম এখন বাসায় যান, আর পৌঁছে কল করে জানাবেন। ঠিক আছে। শিরিন বাসার ভেতর আসতেই তার মা তাকে ডাকলো। মায়ের রুমে গিয়েই, কিছু বলার জন্য ডেকেছিলেন? তোর বাবা বাথরুমে গেছে, সে আসুক তারপর বলি। একসময় শিরিনের বাবা আসলো। প্রথমে কথা তুললো শিরিনের মা। ছেলেটা তোর কি শুধু বন্ধু?
হ্যাঁ, তোমাদের সব তো বলেছি। অন্য কোনো সম্পর্ক আছে কি? না থাকলে আমি তোমাদের বলতাম। ছেলেটার তো একটা বিয়ে করেছিল, তাই না? হ্যাঁ, ও তো সব তোমাদের বললো। শোন, আমি তোকে একটা কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, বলো। ওর সাথে তোর বিয়ের ব্যাপারে যদি কথা বলি, তোর কোনো আপত্তি আছে? আমার বন্ধুত্বটা ভেঙে দিবে তোমরা? তার সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের। এসবের মাঝে যদি তাকে এই কথা বলো আর যদি সে রাজি না হয়, তার সাথে সব কিছু শেষ হয়ে যাবে। আমি চাই না তোমরা এমনটা করো। আর তোমাদের একটা কথা বলি, আমার বিয়ে নিয়ে তোমরা আর কোনো চেষ্টা করো না। কেউ আমাকে পছন্দ করবে না। আমি আর মানুষের মাঝে এটা নিয়ে অপমানিত হতে চাই না। শিরিন কথাগুলো বলেই তার রুমে চলে আসলো। রুমে এসে কিছু সময় নীরবে কান্না করলো। একটু পরে কল করলাম আমি। শিরিন কল রিসিভ করে। পৌঁছে গেছেন? হ্যাঁ, এই তো আসলাম। এখন কি করবেন? একটা কথা বলি। বলুন। আপনাকে ভালো মানুষ রেখে আসলাম, এখন কান্না করতেছেন কেন? কই না তো। আমি অল্পতে অনেক কিছু বুঝতে পারি। আমি কেন কান্না করব? কান্না করার মতো কিছু হয়নি। বন্ধুকে কি বলা যায় না? নাছুর বান্দা আপনি। কথা শুনে তারপর ছাড়বেন। হাসছেন, এখন ভালো লাগছে। কান্নার কারণটা আগে বলুন এখন। বলছি। বাবা আরেকটা সম্বন্ধ এনেছে আমার জন্য। আমার ঘাড়ে পোড়া দাগের কারণে সম্বন্ধটি ভেঙে যাবে আমি জানি। আমি তাদের সোজাভাবে বলে দিয়ে আসছি আমার জন্য আর কোনো পাত্র না দেখতে। আর কান্নার কারণটা? প্রত্যেকবার অপমানিত হই। বুঝেছি। কাল দেখা হচ্ছে, এখন তাহলে রাখছি। আপনার মন খারাপ, এখন মন ভালো করবেন, তারপর ফোন রাখবো। আমার ভালো লাগছে না যে। কিছু করার নেই, আপনি অস্থির থাকলে আমি স্থির থাকতে পারবো না। বেশি বেশি বলছেন কিন্তু। কই বেশি বেশি বললাম? পচা আপনি। আপনিও কম না। ওই ওই আমি পচা, তাই না? আমি একবারও মুখ দিয়ে কথা বলিনি, যা বলার আপনি নিজে বলেছেন। দুজন অনেকটা সময় ঝগড়া করলাম। দুষ্টে মিষ্টি ঝগড়াতে শিরিনের মন ভালো হয়ে গেছে। পরদিন অফিসে গিয়ে এই ঝগড়াটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করলাম। লাঞ্চের টাইম শেষে শিরিন আমাকে বলে বাকি ঝগড়া ছুটির পর হবে। ঠিক তাই করলাম। দুজন ছুটির পরও ঝগড়া করলাম। আমাদের ঝগড়াটা ছিল অন্যদের থেকে পুরো আলাদা। প্রত্যেকটা কথার পর মুখে মুচকি হাসি লেগেই থাকতো। মাস দুয়েক পর হঠাৎ অফিসে দুদিনের ছুটি পড়লো। ছুটির আগের দিন অফিস শেষে আমি গ্রামের বাড়ি যাচ্ছি। সত্যি? হ্যাঁ। তাহলে আপনার ছুটি ভালোই কাটবে। আপনি যাবেন আমার সাথে? আমি? হ্যাঁ। আন্টি আঙ্কেলকে বলে দেখেন তো, দেখে যায়েন। গ্রামে গেলে তো আর আমার কথা মনে থাকবে না আপনার। ছুটি শেষ করে সঠিক সময়ে অফিসে হাজির হয়েন। আসি তাহলে। শিরিন বাসায় চলে আসলো। সে মনে মনে আমার কথাটা ভাবছে, বাসায় বলবে কিনা সেটাও ভাবছে। অনেক দিন হলো শহরের বাইরে যাওয়া হয় না। আগে তো ফ্রেন্ডদের সাথে যাওয়া হতো, আর এখন তো বন্দি জীবন হয়ে গেছে। শিরিন সাহস করে খাবার টেবিলে আমার কথাটা বলে ফেললো। তুমি যে তার সাথে যাবে তার পরিবার জানে? হয়তো জানে। অনেকদিন হলো বাইরে যাও না, ঘুরে আসো, তবে হ্যাঁ সাবধানে। জি, আমি কি তাহলে ওকে জানিয়ে আসি? আচ্ছা যাও। শিরিন তো অনেক খুশি হলো। মেয়ের মুখে হাসি দেখে তার বাবা মাও খুশি হয়েছে। একের পর এক সম্বন্ধগুলো ভঙ্গ হয়। মেয়েটা একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল। শিরিন রুমে এসে কল করলো আমাকে। হ্যাঁ বলেন। আমি আপনার সাথে যাচ্ছি। কি সত্যি? হ্যাঁ, বাসায় জানিয়েছি, ওনারা অনুমতি দিয়েছেন। আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে বাবার সাথে কথা বলিয়ে দেই? না না, আমি বিশ্বাস করেছি। আমি কি ব্যাগ গুছিয়ে ফেলবো? রাখছি এখন। আচ্ছা। তারপর আমি বাসায় জানিয়ে দিলাম আমার এক বন্ধু আসছে। বন্ধু যে মেয়ে সেটা জানায়নি। পরদিন পরে শিরিন আমার বাসার সামনে আসে। আমি আগে থেকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। শিরিন বোরকা পরে আসছে, আর চিনতে ভুল করিনি। তারপর দুজনেই রওনা হলাম বাসে করে। বাসে যেতে যেতে আমি আমার পরিবার সম্পর্কে নতুন করে জানালাম শিরিনকে। আপনি তো বাসায় জানিয়েছেন, তাই না? হ্যাঁ জানিয়েছি। কিছু বলেনি? ওই তো মানিয়ে যেতে বলেছে। আমার ভয় করছে কি না কি বলে আবার। বললে তো আগেই বলতো। দুপুরের দিকে বাড়িতে পৌঁছালাম। বাড়িতে গোয়াল ঘর দিয়ে মোট 5টা ঘর, সাথে বিশাল একটা উঠান। এত বড় বাড়িটা খুব ভালো করে চোখ বলে নিছে শিরিন। এদিকে আমার মা আমার সামনে এসে হা হয়ে দাঁড়িয়ে আছে। আমার ইশারায় শিরিন মাকে সালাম দিল। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, এইটা বন্ধু। হ্যাঁ ও শিরিন। তুই তো বলিসনি মেয়ে। শিরিন আমার দিকে ভয়ের চোখে তাকালো। মা, মেহমান দাঁড় করে রেখে তুমি কথা বলছো? ভুল হয়েছে আমার। আমার মা মিষ্টি এসে শিরিনের কাছে এগিয়ে গেল। শিরিনের হাত ধরে নিয়ে রুমের মধ্যে চলে গেল।
বাড়িতে পরিবারে যারা ছিল তাদের সাথে পরিচিত হলো শিরিন। দুপুরের খাওয়া শেষে আপনি কোথায় গিয়েছিলেন? গোসল করতে কোথায়? নদীতে। এখানে এসে মাঝে মাঝে নদীতে গোসল করি। আর চাচাতো ভাইগুলো ডাকছিল, তাই সাথে গিয়েছিলাম। হুম। সেই সময় আমার মা শিরিনকে ডাকলো রান্না করে। আমার মা শিরিনকে কাছে বসে রান্না করছে আর তার পরিবার সম্পর্কে প্রশ্ন করছে। আচ্ছা, তোমার সাথে ওর পরিচয় কতদিনের? উনি যখন থেকে ওই অফিসে জয়েন করেন তখন থেকে। তোমার বাবা কি করে? ব্যবসা করেন। একটা কথা বলি, কিছু মনে নিও না। জি বলেন। তোমার সাথে ওর কি আলাদা কোনো সম্পর্ক আছে? শিরিন একটু হেসেই বলল, আন্টি কি যে বলেন না আপনি, উনি আমার খুব ভালো বন্ধু। সে একদম সহজ সরল আর খুব বন্ধুত্ব সুলভ, একদম আপনার মতো। শিরিনের কথা শুনে মা বলল, আচ্ছা, তোমার বিয়ে হয় না কেন? আমার একটু স্কিনে প্রবলেম আছে। তোমার কথা বুঝলাম না। ও, এই জন্যই কেউ পছন্দ করে না। আমার ছেলেটা কি তোমার পছন্দ হয় কি? শিরিন তো লজ্জায় শেষ। মার কথায় কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না, তাই সে উঠে গেল। আমার মা তো ভয় পেয়ে গেল। উনি ভেবেছেন মেয়েটা হয়তো রাগ করে উঠে গেছে। এদিকে শিরিন উঠোনের বাইরে গিয়ে দাঁড়ালো। মার এমন সরলতা দেখে মিটিমিটি করে হাসছে। কিছুক্ষণ বাইরে থেকে আবারও রান্নাঘরে গিয়ে বলল, আন্টি আমি আপনার রান্নার কাজে একটু সাহায্য করি। তোমার কিছু করতে হবে না, টুলিয়ে শুধু বসে থাকো। আঙ্কেল কোথায় গেছেন? ওনার কাজ শুধু এদিক ওদিক ঘোরাঘুরি, জমি দেখা আর যাওয়ার জায়গায় কোনো ঠিক নেই। ও আচ্ছা, তুমি যে এখানে আহনাপের সাথে আসছো, তোমার মা বাবা জানে? আন্টি আমি ওনাদের বলে আসছি, আর ওনারা আহনাবকে চিনে। ও, তাহলে ঠিক আছে। আপনি খুব চালাক। তোমার তাই মনে হলো? সব জিজ্ঞেস করে নিচ্ছেন। এখানে তুমি আসছো, অনেক মানুষ অনেক কথাই বলবে, তোমাকে একটা পরিচয় দিতে হবে, তাই জিজ্ঞেস করে নিলাম। ও আশেপাশের মানুষ আসলে বলবো আমার মামাতো বোনের মেয়ে, তাই আর কোনো প্রশ্ন উঠবে না। রান্না শেষে আমার সাথে শিরিনের দেখা। দুজনেই বাড়ির বাইরে গাছের নিচে দাঁড়িয়ে। তা কেমন লাগছে আমাদের এখানে? খুব ভালো লাগছে। আমি তো দেখলাম সবসময় মায়ের সাথে রান্না করেছিলেন। হ্যাঁ, আন্টির সাথে অনেক গল্প করলাম। ও, তা বাসায় ফোন করেছিলেন? করেছি। যাক, শোনেন, রাতে এখানে থাকতে রাতে অনেক মশা আর হঠাৎ বিদ্যুৎ চলে যায়, আর একবার গেলে আসার নামই থাকে না। তাহলে তো সমস্যাই হবে। একটা হাত পাকা সাথে নিয়ে ঘুমাবেন। আর হ্যাঁ, আমি এতক্ষণ আপনার রুম ঠিক করলাম। আমার ছোট ভাইয়ের রুমে আপনি থাকবেন। ও রুমটা একটু বেশি গোছানো। আর আপনি? আমি ভাইকে সাথে নিয়ে আমার রুমে। ও আচ্ছা, একটা কথা বলি। বলেন। কথাটা একটু আগে আন্টি আমাকে বলেছে। কি কথা? আপনি আমাকে বা আমি আপনাকে পছন্দ করি কিনা। আমরা তো দুজনেই দুজনকে পছন্দ করি। আরে অন্য কিছু মনে করে বলেছে। কি সেটা? বুঝতেছেন না আপনি? ও হ্যাঁ, ভালোবাসার বিয়েগুলা। হুম উনি এমনই। তবে আমার যা মনে হলো উনি শীঘ্রই আপনাকে আরেকটা বিয়ে করাবে। সে চেষ্টা করে লাভ হবে না। কি জন্য? এবার আর ওনাদের পছন্দের বিয়ে। আপনার পছন্দ আছে? আছেই তো। কই বলেননি তো। সময় হোক। একা একাই পছন্দ করে ফেললেন, একবারও জানালেন না। ছি ছি, এই আপনি আমার বন্ধু? এখন তো জানালাম। ওই তো আমি বলার পরে। এত জেনে লাভ নেই। সব কিছু আপনা আপনি হয়ে গেছে। সামনে যা হবে আপনা আপনিই হবে। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ির মধ্যে চলুন। বাইরে ভালো লাগছে। আমি কি আপনার সাথে থাকবো? চাইলে থাকতে পারেন। দুজন অনেকটা সময় নীরব থাকলাম। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। মশাগুলো কানের কাছে ভনভন করছে। আমি ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি শিরিনের পাশে, আর টুকটাক কথাবার্তা বলছি। আমি মশা মারতে মারতে বললাম, আচ্ছা আমরা ভেতরে গিয়ে কথা বলি। আমার এখানে ভালো লাগছে। মশা তো আমাকে শেষ করে দিচ্ছে। দুই একটা মশা ধরলে তেমন ক্ষতি হবে না। আচ্ছা আমি আপনাকে ভালোবাসি, এখন বাড়ির মধ্যে চলুন। শিরিন হঠাৎ করে এমন কথা শুনবে ভাবতে পারিনি। আবসালয় বোঝা যাচ্ছিল শিরিন আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও বললাম, এবার তো চলুন। আমার কথার মধ্যে তেমন গুরুত্ব বোঝা গেল না। শিরিন ভাবছে মজা করে হয়তো এমনটা বলেছি, কিন্তু না, তার এই বিষয়টি পুরো ক্লিয়ার হলো রাতের খাবার পর। শিরিন যাচ্ছিল তার রুমে ঘুমাতে। আমার ছোট ভাইয়ের রুম আমার রুমের পর। সেখানে যাওয়ার মাঝপথেই আমি আটকে দিই। ঘুমোতে যাচ্ছেন? খুব ঘুম পাচ্ছে। কেন? এখন আমার সাথে বাইরে যেতে হবে। বাইরে কোথায়? এই তো এখানেই। সকালে যাব, এখন না, ঘুম পাচ্ছে আমার। শিরিন পাশ কাটিয়ে তার রুমে চলে গেল।
শিরিন বিছানায় গিয়ে বালিশে মাথা রাখতেই আমার কথাটা মনে পড়ল। কেন যে বাইরে যেতে বলেছিলাম তাকে শিরিন বুঝতে পারছিল না। হঠাৎ শিরিন বিছানা ছেড়ে নামলো। আমি তাকে কিছু বলতে চাইছিলাম, তাই হতে বাড়িয়ে বাড়ি যেতে বলেছে এমনটা মনে করে সে রুমের বাইরে এসে দেখে আমি নেই। কি মনে করে যেন বাড়ির বাইরে গেল শিরিন। এসে দেখে আমি আবছায়া গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। শিরিন বলল, আমি আসছি। আমি ঘুরে দাঁড়ালাম আর বললাম, আপনার না ঘুম পাচ্ছে? আপনি কি যেন বলবেন? আরে তেমন কিছু না, আপনি কি ঘুমান? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি যে বলেন না আপনি, একটু আগেই তো মন ভরে হেসে আসলাম, খারাপ হবে কেন? মন খারাপ হতে সময় লাগে না। কি হয়েছে বলুন তো? ওই আমার তো কিছু হয়নি। আমি কিন্তু আপনার বন্ধু, আমি বুঝতে পারি। আমার কাছ থেকে কিছু লুকাবেন না। বলবো? বললে মন হালকা হবে। আচ্ছা তাহলে একটু কাছে আসেন। কাছে যেতে হবে কেন? আসতে বলবো। সেদিন একটু আমার দিকে এগিয়ে এলো। মা তো আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। আজ খাওয়ার আগে একটা মেয়ের কথা বললো, কাল মনে হয় দেখতে যাবে উনি। ভালো খবর তো। আমাকে আগে কথা শেষ করতে দেন। আচ্ছা বলুন। আমি দেখতে কালো আর চেহারাটাও তেমন ভালো না, তার উপর এখন তো একটা বিয়ে করেছিলাম। কি বলতে চাচ্ছেন? পরিষ্কার করে কিছুই তো বলছেন না। বলেছি যে কি বলছেন? আপনি কি আমাকে পছন্দ করেন? আমি কিন্তু আপনাকে অনেক পছন্দ করি। আমি এতটুকু বলেই শিরিনের দিকে তাকিয়ে আছে। এতটুকু কথা বলতেই আমি গেমে গেছি। অনেক আগে থেকেই তো পছন্দ করেন। ওভাবে না। তাহলে কিভাবে? কাল বলবো। আচ্ছা। দুজনে এই পর্যন্তই কথা হলো। পরদিন সকালে খাওয়ার সময় আমি শিরিনকে জানিয়ে রাখলাম, আজ তো ছুটি শেষ, আমরা বিকেলে রওনা হব। শিরিন সকালেই তার ব্যাগ গুছিয়ে রাখলো। এদিকে আমার মা আমাকে ডেকে নিয়ে আশেপাশের দু একটা মেয়ের কথা বলল। আমি তখন আমার মাকে সাফ জানিয়ে দিলাম, এখন আমি এসব নিয়ে ভাবছি না, যখন সময় হবে তখন জানাবো। বিকেলে রওনা হওয়ার আগের সময়টুকু আমি শিরিনের সাথে তেমন কথাই বলিনি। তবে আমাদের মাঝে এক রাতের মধ্যেই বড় কিছু একটা হয়ে গেছে। সেটার কারণ দুজনে দেখা হলেই শুধু এক পলক চোখের দিকে তাকিয়ে থাকা আর তার চোখের ভাষা পড়া, কিছু না বলা কথা বুঝতে পারা, এমনটিই চলছে আমাদের মধ্যে। বিকেলে সবাইকে বিদায় জানিয়ে বাসে চড়ে দুজনে শহরের দিকে রওনা হলাম। বাস একটু পরেই ছাড়বে। দুজনে পাশাপাশি সিটে বসে আছি। শিরিন জানালার পাশে আর তার পাশে আমি আমার শার্টের হাতা গোছাতে গোছাতে বললাম, কেমন লাগলো আমাদের এখানে এসে? খুব ভালো লেগেছে। আর এমন জায়গায় এভাবে আমি প্রথম এসেছি। আমার মনে হয়নি আমি এখানে প্রথম এসেছি। আন্টি আমাকে অনেক আদর করেছেন। ছুটি কম তাই থাকা হলো না। আবার বেশি ছুটি দিলে আসবো। হ্যাঁ, আবার আমাকে নিয়ে আসবেন। কেন আসবেন না? বারবার আমাকে নিয়ে আসলে কি বলবে ওনারা? কিছু বলবে না। আচ্ছা একটা কথা রাতে আমাকে বলেছিলেন, আচ্ছা একটা কথা বলবেন, দেখি বলেন তো। কই কিছু বলতে চাইনি তো। এই এই মায়ের হবে কিন্তু, বলেন কি বলবে? ওই যে এটাই, আমি আপনাকে পছন্দ করি অনেক আগে থেকেই। না এটা না। তাহলে কোনটা? যেটা বলতে পারছেন না সেটা। বললাম তো। কপাল আমার। আচ্ছা বাদ দেন, এখন গল্প করি। এই পাবলিক প্লেসে হুম। সবাই শুনে কে বলবে? আর আমিও মজা পাবো না। পাবো, বুদ্ধি আছে। কি? এফবিতে আসেন, আমিও এফবিতে গিয়ে মেসেজ করি। তবুও গল্প করবেন? তো কি? ঠিক আছে। এফবি থেকে প্রথমে শিরিন মেসেজ করলো, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আপনি? আমি মুচকে এসে মেসেজে রিপ্লাই করলাম, এই তো শহরে ফিরছি। বাহ, বাসে আসছেন? হুম। পাশে কি কোনো সুন্দরী মেয়ে বসেছে? বসেছে একজন। এই একদম তার দিকে তাকাবেন না। কেন? আপনি অন্য মেয়ের দিকে তাকাবেন। তো কার দিকে তাকাবো? আমার দিকে। আপনি আমার কে? বন্ধু, হয়তো আমার দিকে তাকাবেন, অন্যজনের দিকে তো তাকাতে দিব না। আচ্ছা তাকাবো না। মিটিমিটি হাসছেন কেন? আপনি দেখলেন কিভাবে? আমি দেখতে পাই না, বুঝতে পারি। এমনি হাসছি। এটা তো ভালো দিক না, কারণ ছাড়া মিটিমিটি হাসা মানে মনে মনে শয়তানি এঁটেছেন। না এমনি। একটা কথা বলি। মামা ভাড়াটা? ভাড়া তো দিয়েছি। তাহলে মামা টিকিট দেখান। আমি টিকিট দেখে শিরিনের মেসেজে রিপ্লাই করলাম, হ্যাঁ বলেন কি বলবেন? লেট হলো কেন? বাসের লোক আসছিল, টিকিট চেক করলো। হুম। আপনি পারেনও, মনে হচ্ছে অনেক দূরে।
হুম, দূরে থেকে কাছে, না না কাছে থেকে দূরে, না এটাও না, কি একটা আমি জানি না, তবে ভালো লাগছে। বুঝলাম, এখন কি বলতে চেয়েছিলেন সেটা বলেন। আমি বললে বুঝবেন তো? হুম, বুঝবো। না বোঝার ভাব করেন না যেন। আচ্ছা, করব না। তাহলে বলি, হ্যাঁ? জি বলেন। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা বন্ধুত্বের ভালোবাসা না, এটা অন্য কিছু। ভেঙে বললাম না, আমি জানি আপনি বুঝতে পারবেন। আপনার হাজারটা মুহূর্ত শেয়ার করতে চাই, না বলে অনেক কথাই বলতে চাই, চেপে রাখা দুঃখগুলো আপনাকে বলতে চাই। এগুলো শোনার জন্য আমার ব্যক্তিগত একমাত্র শ্রোতা হবেন। আমি আবারও সেই মেসেজটার দিকে তাকিয়ে আছি। সে কোনো উত্তর করছে না। শিরিন আমার দিকে আর চোখে তাকিয়ে আমার অবস্থা বোঝার চেষ্টা করলো। শিরিন দেখতে পেল আমার চোখে পানি। শিরিন বুঝতে পারছে না যে আমি এখন তাকে কি বলবো। কিছু সময় পার হওয়ার পর শিরিন লিখলো, আমি মনে হয় ভুল করেছি, তাই না? আমি মেসেজটা পড়েই স্ক্রিনের আলো অফ করলাম। তারপর আমার ডান হাত দিয়ে শিরিনের বাঁ হাতটা আঁকড়ে ধরলাম। একে অপরের মধ্যে একবার চোখের কথা হলো। তারপর আমি শিরিনের ডান হাত নিয়ে তালুর উপর একটু চুমু খেলাম। আমি তোমার শ্রোতা, আমি তোমার একমাত্র ভক্ত, তোমার ভালোবাসা আর তোমার কণ্ঠ। হুম। আমি শিরিনের মাথা আমার কাঁধের উপর রাখতে বললাম, আর হাত তো হাতের উপরে আছেই। আমি মনে হয় আমার সুখটা খুঁজে পেয়েছি, খুব ভালো লাগছে আমার। আমি মনে হয় তার থেকেও বেশি কিছু পেয়েছি, আমারও খুব ভালো লাগছে। হুম। এখন আর কোনো কথা না, একটু চুপ করে থাকো এভাবে। আচ্ছা, তুমি আর চোখের পানি ফেলো না। আমি চোখের পানি মুছলাম। দুজনে নীরব থাকলেও বেশ ভালো সময় পার করছিলাম আমরা। হঠাৎ শিরিন বমি করতে শুরু করে। একবার যখন শুরু হলো, কিছুক্ষণ পরপর পুরো রাস্তায় বমি করলো। শিরিনকে সামলাতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়লাম। শিরিনকে বাসায় না দিয়ে আমি আমার সাথে করে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে এসে বিছানায় শুয়ে দিলাম। শিরিন বিছানায় থাকলো না, উঠে বসলো। এখনই উঠলেন কেন? বাসায় যেতে হবে। না, আপনি এখানে থাকেন, সুস্থ হয়ে কাল বাসায় ফিরবেন। মা টেনশন করবে। আন্টি ফোন করেছিল, আপনি যখন। কি বলেছেন আপনি? বলছি আমরা ভোরে ফিরবো, রাস্তায় গাড়ি খারাপ হয়েছে। মিথ্যা বললেন কেন? আপনি অসুস্থ তাই, আর শুয়ে থাকেন। কোথায় যাচ্ছেন? খাবার আনতে। বমি করতে করতে তো পেট খালি করে ফেলেছেন। আনবেন না, আমি খাইতে পারবো না। আপনি বললে তো হবে না, শুয়ে থাকেন আপনি, আমি যাবো আর আসবো। আমি কিছুক্ষণ পর খাবার নিয়ে হাজির হলাম। খাবার টেবিলে রেখে শিরিনের দিকে তাকাতে দেখলাম মেয়েটা ঘুমোচ্ছে। আমি বিছানার কাছে গিয়ে একটু নিচু হলাম। শিরিনের মাথায় হাত বুলিয়ে তাকে ডাকলাম। শিরিন চোখ খুলে দেখলো আমি তার খুব কাছে এসে দাঁড়িয়ে আছি। খাবার নিয়ে এসেছি, উঠে বসেন। গোসল করতে হবে, শরীর থেকে গন্ধ ছুটছে। আগে খাওয়া তারপর গোসল। আগে গোসল করে আসি। পেটে তো কিছুই নেই, এখন কি আগে শক্তি বাড়ান তারপর গোসল। দুজনে খাওয়া শেষ করলাম। প্রথমে গোসল করতে গেল শিরিন। তার ব্যাগ থেকে প্রয়োজনীয় সব কাপড় বের করে বাথরুমে ঢুকলো। শিরিন গোসল করে বের হওয়ার পর আমি গোসল করলাম। আমি পুরো ফ্রেশ হওয়ার পর। আমাকে বাসায় রেখে আসেন। এখন মধ্যরাত, বাসায় যাওয়া সম্ভব না। ভয় পাচ্ছেন? তাহলে ভালো লাগছে না আমার। কি হয়েছে আমাকে বলেন। তেমন কিছু না। এখানে থাকতে ভালো লাগছে না? আপনি দূরে দূরে বসে থাকেন, আমার ভালো লাগে না। বাসের ভেতর যেমন করে বসেছিলাম অমন করে থাকবো। আমি শিরিনের পাশে এসে বসলাম। এভাবে হবে না। এখন ঘুমানোর সময়, সকাল উঠে একসাথে বসে থাকবো। এখন ঘুমান। সকালে তো বাসায় যাব, আর অফিসও আছে। তাহলে অন্য একদিন। এখন? এখন কেন? আমি বলেছি তাই। আর থাক, এটা বাদ। এখন বিছানায় এসে শুয়ে পড়েন, আমি আপনার বুকে ঘুমাবো। আপনি কি বলছেন সেটা কি বুঝে বলছেন? আমি বুঝেই বলেছি। না, আপনি একদমই লজ্জায় ফেলে দেন। তো কি হয়েছে? না ঘুমাতে দিলে আমি চলে যাব। আমার একটাই কথা। কি যে বিপদে ফেলে দিলেন আপনি। এর থেকে অন্য কিছু বায়না করলেও ভালো হতো। প্রিয়জনের বায়নাগুলো এমনই হবে। তাহলে তো রাখতেই হবে। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। তারপর থেকে শিরিনের বাচ্চা সুলভ ভাবগুলো বাড়তে থাকলো। শিরিন তার নিজের জায়গা থেকে ধীরে ধীরে আমার দিকে আসলো। তারপর আমার বুকে জায়গাটা দখল করা সব কিছু খুব দ্রুত করে নিল। এখন সে আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, নিজের মাথাটা রেখেছে বিশ্বস্ত কারো বুকে। এমনটা মনে করে শিরিন বলল, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? যদি ভালোবাসো তাহলে যাব না, ভালো না বাসলে চলে যাব। না, তবুও থাকতে হবে। সব সময় তো আর ভালোবাসবো না, একটু শাসনও। তাই? আমাকে যদি কম ভালোবাসো তখন তো আমি বসে থাকবো না, তোমার ঘাড় মটকাবো। হয়েছে, আর কোনো কথা না এখন। জি না,
প্রেম করব। মানে? মানে যা বলেছি তাই। ঘুমে ডিস্টার্ব করে কোনো কিছু করা যাবে না, এখন শুধু ঘুম। আমার এই কঠোর মন গলানোর জন্যই শিরিন আমার বুকের মধ্যে থেকে মুখ উঠিয়ে আমার গালের সাথে তার গাল ছোঁয়ালো। এখন তো মানা করতে পারবে না। এত কাছে আসতো কেন? খুব ভালোবাসি তোমাকে তাই, আর হারানোর ভয়। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও? কথা দিয়েছি, যাব না তো, ভয় নেই। তাহলে এখন আমার ইচ্ছেগুলো পূরণ করো। কি হচ্ছে? বলবো, তার আগে বলে নেই, আমার ইচ্ছেগুলো বড় নয়, খুব ছোট ছোট, আর সব তোমাকে ঘিরে। তুমি বলো, আমি শুনছি। তুমি একটা অলরেডি পূরণ করেছ। কোনটা? এই যে তোমার বুকে মাথা রাখতে। তবে ম্যাডাম, এটা এখন না হলে ভালো হতো। হোক না একটু অভিনয়, আমি তো তোমার কাছাকাছি থাকছি, অন্য কিছু তো না। রাখো না একটু কাছে। পাগলি একটা। আচ্ছা থাকো। হুম। শিরিন কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে যায়। আমি শিরিনের কথা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। পরদিন সকালে দুজনেই একই সময় ঘুম ভাঙে, কারণ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। একজনের নড়াচড়াতে অন্যজনে জেগে গেছে। ঘুম ভাঙার পর শিরিন ঝটপট রেডি হলো, তাকে বাসায় যেতে হবে, সেখান থেকে আবার অফিসে। আমি শিরিনকে বাসায় খেয়ে দিয়ে এসে রাস্তায় নাস্তা করলাম, তারপর রুমে এসে রেডি হয়ে সোজা অফিসে। অফিসে কাজের ফাঁকে চলতো দুজনের চোখে প্রেম। মাঝে মাঝে কিছু কাজ করেও একে অপরকে হেল্প করতাম। একদিন কাজ শেষে বাসায় ফেরার পথে, আমাদের কথা বাসায় বলবা কবে? সামনের ছুটির কিছুদিন আগে। এখনো তো 3 মাস দেরি আছে। 3 মাসের মতো। এত সময় অপেক্ষা করতে হবে? জি, এতটুকু অপেক্ষা করতে হবে। এখন একা একা থাকতে ভালো লাগে না, আপনি বোঝেন না কেন? ম্যাম, আমি সব বুঝি, আর ফোনে তো কথা বলি। সামনাসামনি তো বলো না। আর কিছুদিন যাক, বলবো। তারপর সব কিছুই ভালো চলছিল। হঠাৎ একদিন অফিসে আসে অনিন্দিতা। অনিন্দিতা আমার অফিসে আগে থেকেই চিনত। অনিন্দিতাকে দেখে আমি না যত চমকেছি, তার থেকে বেশি চমকেছে শিরিন। অনিন্দিতা আমাকে বাইরে যেতে অনুরোধ করলো, হয়তো কিছু বলবে। এদিকে সব বুঝতে পেরে শিরিনের ভয় বাড়ছে। আমি শিরিনের দিকে তাকিয়ে থাকলাম। অনিন্দিতার সাথে বাইরে যাওয়ার জন্য তার কাছ থেকে অনুমতি যাচ্ছি। শিরিন মাথা নাড়িয়ে অনুমতি দিল। অনিন্দিতা আমাকে নিয়ে বাইরে এলো। জি, কিছু বলবেন? আপনি কি বিয়ে করেছেন? না। যাক, ভালো হয়েছে। কি ভালো হয়েছে? এই যে বিয়ে করেননি। ও আচ্ছা, আপনার কথা তাড়াতাড়ি শেষ করুন, আমার অনেক কাজ পড়ে আছে, কাজ শেষ করতে হবে। তখন সে বলল, বলছি, আমি আপনার কাছে ফিরতে চাই। কথাটা শুনে আমি আমার পকেটে হাত দিলাম। সেখান থেকে মানিব্যাগ বের করে 100 টাকা বের করলাম, আর অনিন্দিতার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, কষ্ট করে আসছেন, তার দাম তো আর দিতে পারবো না। 100 টাকা গাড়ি ভাড়াটা দিয়ে দিচ্ছি, বাসায় যান। মানে? মানে হলো, ভাই আমি ফর্সা হইনি, ফর্সা হলে আপনার কথা ভেবে দেখব। বাসায় যান, কেমন? আমি সেখানে এক মুহূর্ত দেরি করলাম না, অফিস রুমে চলে আসলাম। এসে শিরিনের দিকে তাকালাম। আমি দেখতে পেলাম ভয়ে বেচারির অবস্থা খারাপ। কেবিনে বসেই আমি মেসেজ করলাম শিরিনকে, ভয় নেই, একটা কাজের ব্যাপারে এসেছিল। আর অমন মন খারাপ করছো কেন? হ্যাঁ। শিরিন উত্তরে বলল, জানি না, তবে তাকে দেখে এমনিতেই ভয় পেয়ে গেছিলাম। সে যদি তোমার কাছে আসে আর তুমি যদি তাকে মেনে নাও। পাগল হয়েছো তুমি? আমি তাকে কেন মেনে নেব কুচু? বলা তো যায় না। এখন এসব চিন্তা বাদ দাও, চলো। আমার আর কাজ হবে না। কেন? ভালো লাগছে না, মন খারাপ। আচ্ছা চলো, আজ অফিস শেষে একটা রিক্সা নিয়ে দুজনে ঘুরবো। সত্যি তো? সত্যি। ঠিক আছে। এখন তাহলে কাজ করো। হুম। অফিস শেষে আমি আমার কথা রাখলাম। শিরিনকে সাথে নিয়ে একটা রিক্সায় চড়ে বসলাম। আমি শিরিনকে কিছু বলতে যাব, তখনই শিরিন ইশারা করে বোঝায় কিছু না বলতে। আমাকে বোঝানোর জন্য শিরিন আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি চাই না আমাদের ভালোবাসার কথাগুলো তৃতীয় কোনো ব্যক্তি শুনুক। আমার হাত ধরে চুপটি করে বসে থাকো। ঘন্টাখানেকের মতো রিক্সায় ঘুরলাম। তারপর রিক্সা করে একসাথে আমার বাসার সামনে। আমি রিক্সা থেকে নামলাম। আমার দেখা দেখি শিরিনও রিক্সা থেকে নামলো। তুমি নামলে কেন? বাসায় যাও, আমি ভাড়া দিয়ে দিচ্ছি। যাবে না তুমি? জানি না। আমি রিক্সাওয়ালাকে তাড়াতাড়ি বিদায় করলাম। তারপর, যাবে না কেন? তোমার কাছে থাকবো। বাসা থেকে বকা দিবে, যাও। কিছু বলবে না, আমি বাসায় বলেছি। কি বলেছো? বলেছি যে আজ তোমার সাথে থাকবো। মিথ্যা বলার জায়গা পাও না, তাই না? এমনটা করা যাবে না, বাসায় যাও। বললাম তো যাব না। আন্টি আঙ্কেল কি মনে করবে বলো তো? কিচ্ছু মনে করবে না, আমি বলেছি। কখন বলেছো? কোন সময় বলেছো? বিকেলে বলেছি। আচ্ছা, যাই হোক, বাসায় যাও।
জীবনেও যাব না। আজ তোমার কাছে আমার থাকতেই হবে। কেন? ওই যে অনিন্দিতা যদি তোমাকে কল করে, তাই। আমি তো কোনো মেয়ের সাথে তোমাকে কথা বলতে দিব না। না না, না, আমি বলবো না তো। ও কল দিলে তো রিসিভ করবেই। না, করব না। আমার বিশ্বাস হয় না, ওর নাম্বার ব্লক করো। ঠিক আছে, আমি এক্ষুনি ব্লক করছি। আমি শিরিনকে বুঝিয়ে তার বাসায় পাঠিয়ে দিলাম। তারপরে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করতে না করতেই আমার ফোনটা বেজে উঠলো। অচেনা নাম্বার থেকে কল। আমি রিসিভ করতে ফোনের ওপাশ থেকে বলল, নাম্বার ব্লক করেছেন কেন? কে? আমি অনিন্দিতা। কল করেছেন কেন? আপনার সাথে কথা আছে। আমার কোনো কথা নেই। আপনার না থাকলেও আমার আছে। কি বলার আছে বলেন। আপনার সামনে গিয়েছিলাম, অপমান করে তাড়িয়ে দিলেন। এখন ফোনে কিছু বলি, শোনেন। বলেন। আমায় ছেড়ে আসা একটা ভুল ছিল। ওয়েট, এসব কথা এখন উঠছে কেন? আমি আমার ভুলটা বুঝেছি। ভালো, বাট আমায় বলছেন কেন? আমি আপনার জীবনে ফিরে যেতে চাই, আর কিছুই চাই না। ফালতু, ফোন রাখেন। আমি কল কেটে দিয়ে সেই নাম্বারটা ব্লক করলাম। তারপর কল করলাম শিরিনকে। শিরিনের সাথে কথা বলে আমি বিছানায় গেলাম। আধ ঘন্টা পর হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি তখনও জেগে আছি। বিছানা ছেড়ে নেমে এসে দরজা খুলতেই অনিন্দিতাকে দেখতে পেলাম। অনিন্দিতা ঝটপট রুমে ঢুকলো। তারপর সে নিজেই দরজা বন্ধ করে দিল। অনিন্দিতাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেছে। ভয় পাবেন না, আমি আপনাকে বোঝাতে এসেছি। দেখেন, আপনি চলে যান। দেখা না দেখার কোনো প্রশ্নই নেই। আমি আপনাকে চিনি না। এমন সময় আবারও কলিং বেলটা বেজে উঠল। আমি ভাবলাম এখন আবার কে আসলো। আমি এগিয়ে গিয়ে দরজা খুলে দেখলাম শিরিন, আর তার হাতে ছোট্ট একটা ব্যাগ। আমি তো ভয় পেয়ে গেলাম। এখন শিরিন যদি দেখে অনিন্দিতা আমার রুমে, তাহলে ভুল বুঝবে। আমি এই কথা ভাবতে ভাবতেই ততক্ষণে শিরিনের চোখ রুমের ভিতরে থাকা অনিন্দিতার উপরে পড়েছে। শিরিনের চোখটা পানিতে ভরে গেল। আমার দিকে তাকিয়ে তার হাতে থাকা ব্যাগটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুজনে খেয়ে নিয়েন। শিরিন মিষ্টি এসে চলে গেল। তবে এটা সে হাসি ছিল না। শিরিনের মনের মধ্যে এখন কী চলছে সেটা আন্দাজ করতে পারলাম আমি। আমি শিরিনকে অনেকবার ডাকলাম, কিন্তু কোনো কাজ হলো না। আমি যে শিরিনের পিছু পিছু যাব, ভয়ে সেই শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমি দরজা লাগিয়ে অনিন্দিতার দিকে তাকালাম। তারপর শিরিনের ব্যাপারে সব বললাম। অনিন্দিতাকে হানা কিছুই বললাম না। আমি এখন শিরিনের কথা ভাবছি। আমি শিরিনের মোবাইলে কল করে দেখলাম মোবাইলটাও বন্ধ করে ফেলেছে। রাত করে শিরিনের পাশে যাওয়াটাও ঠিক হবে না। যা করার কাল অফিসে গিয়ে করতে হবে। পরদিন অফিসে আসে শিরিন। অফিসে আসার পর থেকেই শিরিনের কাজে মন। অন্য কোনো দিকে তাকায়ও না, কারোর সাথে কথাও বলে না। আর আমার দিকে তো ভুলেও তাকাচ্ছে না। আমি কয়েকবার কথা বলার চেষ্টা করে ব্যর্থ হই। অফিস শেষে বাসায় ফেরার সময় শিরিন দ্রুত বাইরে এসে রিক্সা নিয়ে বাসায় চলে যায়। এভাবেই গেল বেশ কয়েকদিন। আমি দেখলাম এভাবে আর কাজ হবে না, জোর করতেই হবে। কিন্তু আমি সেই স্পেসটাও পাচ্ছি না। দেখতে দেখতে আরও কয়েকটা দিন চলে গেল। আমি শুধু অপেক্ষা করেই যাচ্ছি যে ভালো সময় সুযোগ হলে বোঝাবো। কিন্তু শিরিন এমনভাবে অফিসে যাওয়া আসা করছে, আমি পাত্তাই পাচ্ছি না। একদিন আমি অফিসে না এসে রাস্তায় দাঁড়িয়ে আছি। এই রাস্তা দিয়ে শিরিন অফিসে যাওয়া আসা করে। অফিস টাইমের একটু আগে গিয়ে আমি রাস্তার ধারে অপেক্ষা করতে থাকি। শিরিনের জন্য বেশি সময় অপেক্ষা করতে হলো না। শিরিন রিক্সা করে আসছে। আমি রিক্সাটা দাঁড় করালাম। কি ব্যাপার, রিক্সা দাঁড় করালেন কেন? তুমি রিক্সা থেকে নামো। আমি অফিসে যাচ্ছি। না না, তুমি রিক্সা থেকে নামো। কথা। সময় নেই, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। হোক। আজব তো। এই মামা, চলেন তো। এই পাগল নাকি আপনি? আমি তোমাকে কিছু কথা বলবো, তারপর তুমি চলে যেও। শিরিন রিক্সা থেকে নামলো। কি বলবেন বলেন। সেদিনও আসছিল। আমি কথাটা শুরু করার আগেই শিরিন একটা চড় মারলো। রাগ ছিল। রেগে থাকলে কারো কথা আমার মাথায় ঢুকে না। রাগটা ছেড়ে নিলাম। এবার বলেন। সেদিনও এসেছিল সরি বলতে। এই কথা বলতে আমাকে দাঁড় করিয়েছেন? যেটা দেখেছো ওটা সত্যি, কিন্তু তুমি ভুল বুঝেছো। আমাকে বোঝানোর জন্য এখানে দাঁড় করিয়েছেন, এটা এখন বুঝলাম। আর হ্যাঁ, এত নাটক করার কি আছে? সে গতকাল আসছিল, আজ আসবে, আগামীকাল আসবে। আপনারা আবার সংসার শুরু করেন। তুমি যেমনটা ভাবছো তেমনটা না। প্লিজ, আপনি কথা না বললেই খুশি হব। আপনি দেখতে যেমন কালো, আপনার মনটাও তেমন। আমি ভুল করেছি আপনাকে বিশ্বাস করে। যাই হোক, জীবনে ভুল হবে, এটাই স্বাভাবিক। আমার সামনে না আসলেই খুশি হব। শিরিন বাসায় এসে তো সেই কান্না। প্রায় প্রত্যেক রাতে এমন কান্না করে এখন। পরদিন অফিসে তাই শিরিন। অফিসে গিয়ে আমার ডেস্ক দেখে ফাঁকা। সারাদিন পার হলো, আমার অফিসের আসার নাম নেই। তারপর পরের দিন শিরিন দেখলো আমার ডেস্কে অন্য একজন বসে কাজ করছে। শিরিন পরে খোঁজ নিয়ে জানতে পারলো আমি চাকরি আর করবো না। আমি অন্য একটা কারণে গ্রামে চলে গেছি। খবরটা শুনে শিরিনের একটু খারাপ লাগলেও পরক্ষণেই ঘৃণার কারণে খারাপ লাগাটা মুছে গেল। এদিকে আমি গ্রামে এসে আমার ব্যবসায় মন দিয়েছি।
হুট করে আমার গ্রামে আসার কারণ আমার পরিবারের কাউকে বলিনি। কেউ জিজ্ঞাসা করলে বলতাম শহরের ভালো লাগে না, তাই গ্রামে এসেছি। তবে আমার কাজ শেষে বাড়িতে সানমানে বসে থাকা, কারোর সাথে কথা না বলা, এসব কিছু খেয়াল করছে আমার মা। একদিন উনি আমার কাছে এসে বললেন, তোর কি হয়েছে বলতো? কি হবে আমার, ঠিকই তো আছি, কিছু বলবে? তুই কাজ শেষে এভাবে বসে থাকিস? মা, এতদিন বাইরে ছিলাম, ওখানকার পরিবেশে থেকে এমন হয়ে গেছি। কিছুদিন যাক, তারপর একাই ঠিক হয়ে যাব। সেদিন রাতে কান্না করলি কেন? কই না তো। আমি শুনেছি তোর কান্নার আওয়াজ। কি যে বলো না, আমি কান্না করতে যাব কেন? আমার মনে হয় আমাদের উঠানের যে বড় আম গাছ আছে না, সেই গাছের বুড়ো ভূত কান্না করেছে। তুই কি বলিস এসব? ছোটবেলায় তো এসব বলে আমাদের ভয় দেখিয়ে ভাত খাওয়াতে। আমি যেটা বলছি সেটা আগে বল। বাদ দাও তো মা, ছোটবেলার কথা বলো। আমি চালাকি করে কথার মোড় ঘুরিয়ে দিলাম। মা ছেলে দুজনে অনেকটা সময় নিয়ে গল্প করলাম। মায়ের সাথে গল্প করে দিনটা ভালোই কাটলো। পরদিন আবার সেই পূর্বের অবস্থা। এভাবে বেশ কয়েকদিন পার হওয়ার পর আমি হঠাৎ শহরে চলে যাই। বাড়ির লোক জিজ্ঞাসা করলে বলেছিলাম সে দরকারে যাচ্ছে। আমি শহরে এসে সোজা শিরিনের বাসায় উঠলাম। দিনটা ছিল সপ্তাহে ছুটির দিন। শিরিন বাসায় থাকবে এটা ভেবেই আমি এখানে এসেছি। আমি প্রথমে শিরিনের মা বাবার সাথে কথা বললাম। তারা অনেক কথা আমাকে বলল, কোথায় ছিলাম, কোনো খোঁজখবর নেই, ঘুরতেও যাই না, আরও নানান কথা বলল। তারা তো আর জানে না যে শিরিনের সাথে কি হয়েছে। দু একটা কথাবার্তা আর খোঁজখবর নেওয়ার পর আমি বললাম, আন্টি শিরিন কোথায়? ও তো এখনো ঘুমাচ্ছে। একটু ডেকে দেওয়া যাবে? তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। এই, তুই জেগে আছিস? আমি ভাবলাম এখনো ঘুমাচ্ছিস। 12টা বাজতে চললো, আর তোর এখনো ওঠার নাম নেই। উঠে কি করব? শুয়ে থেকেই ভালো লাগছে। আহনাব আসছে, তোকে ডাকছে। কে আসছে? আহনাব, কি? তুই এমন করতেছিস কেন? ও না, মানে কখন আসছে? একটু আগেই। কেন আসছে? আরে সেটা কি আমি জানি? তোর কাছে আসছে, তুই ভালো জানিস। ও আচ্ছা, তুমি ওনাকে নাস্তা দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। শিরিনের মা আমাকে নাস্তা দিয়ে গল্প শুরু করলো। হঠাৎ কথায় কথায় বলে উঠলো, এখন বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই টেনশন মুক্ত। আন্টি কার বিয়ে? ও মা, তুমি জানো না শিরিন তোমাকে বলেনি? না, কিছু বলেনি। আরে শিরিনের তো বিয়ে ঠিক হয়ে গেছে। ও। শিরিনের মায়ের সামনে আমি ঘাবড়ে গেলাম না। নিজেকে কিছুটা সামলে নিয়ে আন্টির কথায় হ্যাঁ না উত্তর দিতে থাকলাম। এদিকে শিরিন ফ্রেশ হয়ে এসে বসার রুমে আসতেই, তোমরা কথা বলো, আমি আসছি। এখন আমার অনেক কাজ পড়ে আছে। আমার নীল ড্রেসটা ধুয়ে দিও। আমি পারবো না। না, তোমার ধুইতে হবে। শিরিন এবার আমার দিকে তাকায়। শিরিন এমন একটা ভাব নিচ্ছে যেন আমার সামনে আমাদের মধ্যে কোনো দূরত্বই সৃষ্টি হয়নি। হ্যাঁ, কি বলবে বলেন? কেমন আছেন? জি ভালো, আপনি? আপনার বিয়ে ঠিক হয়েছে। হুম, কি? হবে কিন্তু। আমি এগিয়ে গিয়ে শিরিনের হাত ধরলাম। তারপর টানতে টানতে শিরিনের রুমে নিয়ে গেলাম। এত সাহস কোথা থেকে হলো? আমি কথা না বলে দরজা লাগিয়ে দিলাম। সে বলল, দরজা লাগালেন কেন? তুমি তো সেদিন কিছুই শুনতে চাইলে না। অনিন্দিতা দুপুরে এসে যে কথা বলেছিল সেটাও তখনই সে বলেছে। এই জন্য তুমি আমার উপর রাগ করে আরেকজনের সাথে। থামলেন কেন? বলেন বলেন, শুনি আপনার কথা। সেদিন আমি আপনার সাথে থাকতে চাইছিলাম, রাখলেন না কেন? আপনাদের দুজনের দেখার পর মনে হলো তার সাথে দেখা করবেন, কথা বলবেন। রাতে দাওয়াত করেছেন, সেজন্য আমাকে আপনার সাথে থাকতে মানা করেছেন? সেটা না। আমার তখনও এটাই মনে হয়েছে, এখনও তাই মনে হচ্ছে। না, ওটা তেমন কিছু না। সে হঠাৎ করে চলে আসছে, আমি জানতামই না সে আসবে। আচ্ছা, মেনে নিলাম। তারপর? তারপর আর কি, বিয়ে করব। করেন। তুমি চলো আমার সাথে। শখ কত! আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন সম্ভব না। তাই বলে আমাকে ছেড়ে থাকবে? থাকতে হবে। অমন করো না। কেমন করেছি? রাজি যে হচ্ছ না। যা হওয়ার হয়ে গেছে, এখন আর সম্ভব না। আমি শিরিনের কাছে যাওয়ার চেষ্টা করলে শিরিন থামিয়ে দিয়ে বলে, দূরে 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 থাকেন। আমার যে হাত ধরেছেন, আপনাকে যে কিছু বলিনি, এটাই আপনার। যাই হোক, আর কিছু বলবেন? হুম। তো বলেন। আপনাকে ছাড়া থাকতে পারছি না। তো আমি কি করব? আমি এখন অন্য কারো। না, আমার। খুব না, খুব। আমার কথা সেদিন শুনলে কি হতো? আমি জানতাম না এমন হবে। বুঝেছি, আমারও দোষ আছে, কিন্তু এই জন্য সব দোষ আপনার। এখন যেটা সোজা কথা, বাংলা ভাষায়, আপনি বাড়ি যান। বিয়ের দাওয়াতটা দিতে পারছি না, কারণ অনুষ্ঠান হবে না। আমি ভেজা চোখ নিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে চললাম। হঠাৎ শিরিনের পিছু ডাক। এই যে শুনছেন?
শিরিন একবার ডাকতেই আমি দাঁড়ালাম আর দৌড়ে এসে শিরিনকে জড়িয়ে ধরলাম। এটা কি করলেন? আমি তো ডেকেছি কিছু বলার জন্য, কাছে আসার বা জড়িয়ে ধরতে তো বলিনি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, খুব কষ্ট হবে। তাহলে আমার কথা না শুনে আমাকে কষ্ট দিয়েছিলে কেন? আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসাটা কই? আমি এবার দুহাত দিয়ে আলতো করে শিরিনের গাল বোলাতে লাগলাম, তারপর সাহস করে দু গালে কিছু চুমো খেলাম। শিরিনের মুখে এখন মিষ্টি হাসি ফুটলো। এটা কি ভালোবাসা ছিল? হ্যাঁ, এটাকে তো আদর বলে। ভালোবাসা থেকে আদর আসে, এটাও এক ধরনের ভালোবাসা। ওরে পণ্ডিত, আচ্ছা এখন আমি একটু বকা দেই। এতক্ষণ কি করলা? এতক্ষণ তো পর মানুষ ভেবে কথা বললাম, এখন মনে হচ্ছে আপনি আপন মানুষ। বকা দিই? দাও। এই হারামি, এই আমি ভুল বুঝি? ভালো কথা, তুই চলে যাবি কেন? আমার রাগ হয়েছে, তুই রাগ ভাঙাবি। তুই চাকরি ছেড়ে দিবি কেন? তুমিই তো বলেছিলে তোমার চোখের সামনে যেন না থাকি। আমি তো রাগে বলেছি কথাটা। আমি যাই বলি না কেন, ওই সময় তো তুই আমার চোখের সামনে আরো বেশি বেশি থাকবি। তা না থেকে তুই গেলি কি জন্য? তুই জানিস তুই চলে যাওয়ার পর তোকে আমি কত ডেকেছি, কত অস্থির হয়েছিলাম তোর জন্য। খুব করে চাইতাম তুই আসিস আর আমার অভিমানটা ভেঙে দিয়ে আমাকে কাছে টেনে নিস। আসলাম তো, তুমি জানবা কিভাবে? তুমি তো গাধা। না, কোনো প্ল্যান করতে হবে না। আমি আর তুমি বাসা থেকে এখন বের হয়ে যাব। বাসে ওঠার পর বাসায় ফোন করে আমাদের কথাটা জানিয়ে দেব। তারা যদি মেনে না নেই? মানবে সেই চিন্তা তোমার না। তুমি কি বাড়িতে বলে এসছো? আমার বাড়িতে কোনো সমস্যা হবে না। ওহ, তাহলে তো কোনো চিন্তাই নেই। চলো তাহলে। এখনই? আচ্ছা, একটু বুকে জড়িয়ে নাও তো। হঠাৎ? কিছু কিছু জিনিস হঠাৎ করে হওয়াটাই ভালো। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। আমাদের এই ভালোবাসার দুষ্ট মিষ্টি গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।